আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাও। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানো তো। দ্রুত জানাও। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, অরেন লিখে দিছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকে তোমাদের শেষ ক্লাস। হ্যাঁ, আর একটা ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু ওই ক্লাসে যেটা পড়াবো সেটা সংক্ষিপ্ত পরিসরে ছিল, যার জন্য এই ক্লাসটার সাথে যুক্ত করে দিয়েছি। তো একটা ক্লাসের মধ্যেই দুইটা ক্লাসের ভাইব পাবা। হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখো, আজকে যে সেশনটা আমরা আসছি আজকে হচ্ছে প্যাসেজ সলভ। এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে 20 মার্ক আছে প্যাসেজ থেকে 20 মার্ক আছে টোটাল। জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে। তো আমরা আজকে প্যাসেজ সলভ কিভাবে করতে হয় এই নিয়মটা আমরা আজকে দেখব। তো আমরা একটু ভেতরের দিকে আসি। তো তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল যদি চায়, তাহলে আমাদের কিন্তু চ্যালেঞ্জিং ব্যাচটাতে ভর্তি হতে পারে। আমাদের যদিও বা লিমিট ক্রস হয়ে গেছে, তারপর অনেকে আবদার করছে, অনেকে ডিপ্রেশনে আছে। যেরকম আজকে এক ছেলে নক দিয়েছে কিছুক্ষণ আগে, যে স্যার আমি ফেল করছি এর আগে, তো আপনার কথা আমি জানতাম না, আগে জানলে হয়তো ফেল করতাম না, তো আমি আপনার কাছে পড়তে যাচ্ছি স্যার, যে করে হোক আমাকে আপনার ব্যাচে জয়েন করাই নেন। তো এরকম যদি কেউ থেকে থাকে, তোমরা তাদেরকে আমাদের চ্যালেঞ্জিং ব্যাচে সাজেস্ট করতে পারো, অথবা সপ্তম ব্যাচটাতে ভর্তি হতে পারে। ঠিক আছে, আমাদের এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। আমরা এখন যে কোশ্চেনটা দেখবো, দেখো যেহেতু আমরা প্যাসেজ নিয়ে কথা বলতেছি, তাহলে আমাদেরকে প্যাসেজটাকে বুঝতে হবে যে প্যাসেজের কোশ্চেন গুলা কিভাবে হয়। সবাইকে যুক্ত হয়েছো? সবাইকে জয়েন করেছে? একটু জানাও যে সবাই জয়েন করছে। হ্যাঁ, সবাইকে জয়েন করছে। জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আর এই যে আজকের ব্যাচটা হচ্ছে আমাদের শেষ এই বছরের, তোমাদের জন্য শেষ শেষ বলা যায়। এরপরে আর হয়তো বা তোমাদের ব্যাচের সাথে এইভাবে লাইভ ক্লাস করা যাবে না। হ্যাঁ, রেজাল্ট দিব লাইভে, সবকিছু রেজাল্ট তারপর অন্যান্য বিষয়গুলো লাইভে দিব, কিন্তু এইভাবে যে টপিক ভিত্তিক ভাবে ক্লাস করছি এরকমটা হয়তো বা তোমাদের সাথে আর হবে না ইনশাল্লাহ। আমিও চাই না যে তোমাদের সাথে আমার এরকম করে ক্লাস করতে হোক। কেন? কারণ এরকম করে ক্লাস করতে হওয়া মানে তোমাদের আবার খারাপ রেজাল্ট হবে, আবার এভাবে আসবা, আমি চাই না এটা। তোমরা একবারে পাস করে যাও সবাই, আমি এটাই চাই। ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো রিসেন্ট যে প্রশ্নটা, অর্থাৎ যারা এবার 23 সালে পরীক্ষা দিয়ে বের হলো, আর তোমরা তো পরীক্ষা দেওয়া 24 সালে, 25-এ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেওয়া 24-এ। ঠিক আছে, তাদের 23 সালে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমরা দেখি। কোশ্চেন কিন্তু এইভাবে হয়, দেখো শুরুতে থাকবে ইংলিশ কম্পালসারি অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস, সাবজেক্ট কোড এটা 221109, 221109, এটা হচ্ছে সাবজেক্ট কোড। তোমাদের পরীক্ষা থাকে কিন্তু 3 ঘন্টা। আমরা মনে করি যে অন্যান্য পরীক্ষা 4 ঘন্টা, ইংলিশে মনে হয় 4 ঘন্টা, না, ইংলিশ 3 ঘন্টা। ঠিক আছে, ইংলিশ 3 ঘন্টা পরীক্ষা। বুঝছো?
ইংলিশ পরীক্ষা কত মিনিট বলো? 3 ঘন্টা সময় পরীক্ষা ইংলিশের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও তোমাদের অনেক মিস করব। তো দেখো 3 ঘন্টা পরীক্ষা, মার্কস হচ্ছে 100। ডিগ্রির আবার 4 ঘন্টা পরীক্ষা, ওদেরও মার্কস 100। ডিগ্রির কোশ্চেন আর তোমাদের কোশ্চেন অনেক আকাশ পাতাল তফাৎ আছে। এখানে দ্য ফিগার্স ইন দ্য রাইট রাইট মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস, মানে ডান দিকে কি কি থাকবে, ফুল মার্কস লেখা থাকবে, মানে কত মার্কস আছে এটা লেখা থাকবে। তো এইখানে দেখো শুরুতেই যে প্যাসেজ, সেই প্যাসেজে আমরা প্রথম অংশটা দেখি একটু। রিড দ্য প্যাসেজ এন্ড অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে 20 মার্ক আছে প্যাসেজের উপরে, সেই 20 মার্কটা ওখানে উল্লেখ করা আছে। না না না, 4 ঘন্টা, তামান্না সাফা, পরীক্ষা 3 ঘন্টা। 3 ঘন্টা পরীক্ষা। বোর্ডের লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাও। বোর্ডের লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাও। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এবার ভেতরের দিকে আসি, খেয়াল করো। ওকে, এখানে খেয়াল করে দেখো, রিড দ্য প্যাসেজ এন্ড অ্যান্সার টু দ্য কোশ্চেন অফ দ্য দ্যাট ফলো। এখানে 20 মার্ক আছে, এটা হচ্ছে প্যাসেজ। এখান থেকে প্যাসেজ শুরু হয়েছে, এই যে প্যাসেজ চললো, প্যাসেজ চলতেছে, দিয়ে এখানে প্রথমে এ নাম্বার আসছে। প্যাসেজ শেষ হওয়ার পরে কি আসছে, এ নাম্বার আসছে। এ নাম্বারে কি বলেছে দেখো, রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন। রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ তিনটা নিচে যে 3টা কোশ্চেন আছে, সেই 3টা কোশ্চেনের উত্তর করতে হবে। আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার। ওকে, তাহলে এখানে কি আছে, এখানে 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেনের অ্যান্সার 3 দুগুণে 6 মার্ক, অর্থাৎ 2 মার্ক করে আছে। এখানে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন কি থাকে, প্যাসেজ থেকে থাকে, প্যাসেজ থেকে দেখে দেখে উত্তর করতে হয়। এটা একটা বিষয়। বি নাম্বার একটা আইটেম আছে, দেখো এখানে, হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ দ্য মেন আইডিয়া। আমরা পেন নিব। আচ্ছা ওকে, খেয়াল করে দেখো, হোয়াট ইজ দা, কি বলছে, হোয়াট ইজ, হ্যাঁ, হোয়াট ইজ দা মেন আইডিয়া। খেয়াল করে দেখো, মেন মানে কি, মেন মানে হচ্ছে প্রধান। একটা প্রতিষ্ঠান প্রধান কয়জন হয়, একজন না, একজন। আর হোয়াট আর, এখানে কি বলছে, আর বলছে, এটা হচ্ছে প্লুরাল। কি, এটা হচ্ছে প্লুরাল। আর এটা হচ্ছে ইজ থাকলে এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, আচ্ছা। সাপোর্টিং সাপোর্টিং আইডিয়াস, খেয়াল করে দেখো এখানে আইডিয়াস আছে, মানে এটা কি হচ্ছে, প্লুরাল। অর্থাৎ এই যে প্যাসেজটা আমরা পড়লাম, খেয়াল করে দেখো, হ্যাঁ তোমাদেরকে অন্য পরীক্ষার মতো ধারাবাহিকভাবে লেখার দরকার নাই। ধারাবাহিকভাবে লিখতে হবে বিষয়টা এরকম না। তোমরা চাইলে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা, তবে ধরো একটা প্রশ্ন তুমি লিখতেছো, ওইটা ওই বিষয়ে পরে বলতেছি, ওই বিষয়ে পরে আসতেছি, ওই বিষয়ে পরে আসতেছি। ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে, হোয়াট ইজ দ্য মেন আইডিয়া এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস। তাহলে এখানে মেন মানে কি, মেন মানে হচ্ছে, খেয়াল করে দেখো, মেন মানে হচ্ছে প্রধান। মেন মানে কি, প্রধান। ঠিক আছে, সো এই যে প্রধান বলছে, প্রধান কয়জন থাকে, একজন। আর সহকারী কয়জন থাকে, সাপোর্টিভ টিচার যেটাকে আমরা বলি। ঠিক আছে, সহকারী কয়জন থাকে, সহকারী থাকে অনেকজন টিচার। তাহলে মেন মানে প্রধান, একজন। তাহলে এখানে মেন আইডিয়া একটা লিখতে হবে, কয়টা, একটা লিখতে হবে মেন আইডিয়া, একটা মেন আইডিয়া লিখতে হবে। ওকে, আচ্ছা এখানে বলছে কি, সাপোর্টিং আইডিয়াস, কি বলছে, সাপোর্টিং আইডিয়াস। তার মানে এখানে বলতে হবে সাপোর্টিং আইডিয়াস, যেহেতু বলেছে এবং আর দিয়ে ব্যবহার করছে, আর সাপোর্টিং আইডিয়াস, তো এখানে বুঝতে হবে এটা অনেকগুলো হবে। কয়টা হবে, একের অধিক, অনেকগুলো। তো এখানে আমরা কমপক্ষে 3 থেকে 4টা বাক্য দিব, এখানে 3 থেকে 4টা বাক্য দিব এই সাপোর্টিং আইডিয়াস যেটা। ঠিক আছে, কি করব আমরা, এই লেখা কি দেখা যায়, সাদা লেখা কি দেখতে সমস্যা হচ্ছে না, ব্ল্যাক করব? আচ্ছা কোন কালারটা একটু ফুটতেছে দেখি তো, দেখি যদি রেড, রেড কালার, আচ্ছা যাই হোক, দেখো তাহলে সাপোর্টিং আইডিয়াস কি হবে, অনেকগুলা বা 3 থেকে 4টা বাক্য আমরা সাপোর্টিং আইডিয়াস কে কেন্দ্র করে লিখবো, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো
এখন আমরা যেটা করব, এইটা কিভাবে আনসার করতে হয় এটা পরে আসতেছি। আমরা আপাতত প্রশ্নগুলো দেখি। তাহলে এখান থেকে এই প্যাসেজে আমি পড়লাম, এই প্যাসেজ পড়ার পরে আমার কাছে এই প্যাসেজ সম্পর্কে কি ধারণা আসলো, আমি এই প্যাসেজ থেকে কি ধারণা পেলাম, সেটা একটা মূল ধারণা লিখতে হবে। আর ওই মূল ধারণাকে কেন্দ্র করে আরো 3-4টা বাক্য লিখতে হবে, সেটা হচ্ছে সাপোর্টিং আইডিয়াস এর মধ্যে পড়ে। এরপরে আসে সি নাম্বার। প্যাসেজ থেকে কয়টা প্রশ্ন থাকবে বলো? প্যাসেজ থেকে 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নে 20 মার্ক। প্যাসেজ থেকে কি করতে হবে? 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নে কি থাকবে? ওকে, সাদা দিব না, ঠিক আছে। তাহলে দেখো এখানে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। রাইট ডাউন, খেয়াল করে দেখো এখানে কি বলছে। এখানে বলছে রাইট ডাউন, খেয়াল করে দেখো, রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ফলোইং ওয়ার্ডস মানে এখানে যে শব্দগুলো ব্যবহার করেছে এই শব্দগুলোর মিনিং লিখতে হবে। কি লিখতে হবে? মিনিং করতে হবে। মিনিং কি বাংলা? না, মিনিং হচ্ছে ইংলিশ। আর যখনই লেখাই আছে তোমার হচ্ছে মিনিং, ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। মিনিং লেখা আছে এখানে, ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। ইংলিশে মিনিং লিখতে হবে। কিসে? ইংলিশে মিনিং লিখতে হবে। ওকে, ইংলিশ মিনিং। মিনিংটা কিসে লিখবো আমরা? মিনিংটা লিখবো হচ্ছে ইংলিশে। মিনিংটা হবে ইংলিশে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সিনোনিয়ম। সিনোনিয়ম লিখতে হবে। এই শব্দগুলোর কি লিখতে হবে? সমার্থক শব্দ বা সিনোনিয়ম লিখতে হবে। ঠিক আছে, সমার্থক শব্দ আমরা আবার কি লিখবো? সিনোনিয়ম লিখবো। ওকে, তাহলে এই ব্যাখ্যায় আমরা কি করব? সমার্থক শব্দ বা সিনোনিম লিখবো। এই শব্দগুলো যেগুলো প্যাসেজ থেকে দিছে আমাদের এখান থেকে এটা দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এখন বাক্য তৈরি আমরা কোন ওয়ার্ড দিয়ে করব? বাক্য তৈরিটা তোমরা করবা হচ্ছে প্যাসেজের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, প্যাসেজের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তোমরা সেগুলো দ্বারা বাক্য তৈরি করবে। অর্থাৎ তুমি সারফেসের সমার্থক শব্দ লিখলা। দেখো তুমি এখানে কি করলা? তুমি এখানে সারফেক্সের সমার্থক শব্দ লিখলা। খেয়াল করে দেখো, সারফেসের সমার্থক শব্দ লিখলা তুমি। আচ্ছা, সমার্থক শব্দ লিখলা। সমার্থক লেখার পরে তুমি বাক্য তৈরি করবা কোনটা দিয়ে? এই সারফেস দিয়ে করবা? সারফেস দিয়ে করবা না সমার্থক শব্দ দিয়ে করবা? অবশ্যই তুমি সারফেক্স দিয়ে বাক্য তৈরি করবা। তুমি চাইলে কিন্তু এটা দিও, তুমি যে শব্দটা লিখেছো সেটা দিয়েও বাক্য তৈরি করতে পারো, সেটা দিয়েও পারবা। তবে এখানে যেটা করতে হবে যে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন কি বলেছে? যদি প্রশ্নে বলে সেন্টেন্স অফ ইওর অন, মানে তোমার নিজের মতো করে তুমি বাক্য তৈরি করো। কিসের মতো করে? নিজের মতো করে। যদি বলে নিজের মতো করে বাক্য তৈরি, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, নিজের মতো করে বাক্য তৈরি করলে আমি চাইলে এটা দিয়ে বাক্য তৈরি করতে পারি, এগুলো দিয়ে। ঠিক আছে, আবার আমি চাইলে এই যে শব্দটার সমার্থক শব্দ আমরা লিখেছি, সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারি। 2023 সালে যে প্রশ্নটা ছিল, সেই 23 সালের প্রশ্নে কি বলছিল? সেই 23 সালের প্রশ্নে বলেছিল চেঞ্জ চেঞ্জ ওয়ার্ড। আচ্ছা হ্যাঁ, চেঞ্জ ওয়ার্ড বলছিল। এটা আমরা অন্য একটা প্রশ্ন থেকে নিয়েছি, অন্য একটা প্রশ্ন থেকে, যার জন্য মিলবে না এখানে। 2023 সালে যে প্রশ্ন ছিল সেখানে বলছিল যে বেজ ওয়ার্ড দ্বারা বাক্য তৈরি করতে হবে। কি বলতে? বেজ ওয়ার্ড। বেজ ওয়ার্ড মানে কোশ্চেনে যেগুলো দেওয়া আছে এই শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করতে হবে আমাকে। এগুলো সমর্থক শব্দ প্লাস এই শব্দ দ্বারা বাক্য তৈরি করতে হবে। এটা হচ্ছে সি নাম্বারের জন্য প্রযোজ্য। ঠিক আছে, সি নাম্বারের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি করতে হবে? এটা সি নাম্বারের জন্য প্রযোজ্য। তাহলে আমরা সি নাম্বারে কি করব? এই যেখানে বলছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ, এটা যদি থাকে সেই ক্ষেত্রে আমি এখানে এটা দ্বারা বাক্য তৈরি করতে পারি, আমি এগুলা দ্বারা বাক্য তৈরি করতে পারি। আবার এগুলার সমার্থক শব্দই করতে হবে। আমি চাইলে এগুলা দিয়ে বাক্য তৈরি না করে আমি চাইলে আমার মতো করে আমি এই সকল শব্দের যে সমার্থক শব্দগুলো ইংলিশে লিখেছি আমি নিজে নিজে, সেগুলো দ্বারা বাক্য তৈরি করতে পারবো। তবে কখনোই আমরা এরকমটা করবো না। ধরো এই পাশে আছে হচ্ছে বেজ ওয়ার্ড, মানে এই ওয়ার্ড গুলা তুমি লিখছো এই পাশে, এই ওয়ার্ড গুলো লিখছো এই পাশে, আর এগুলা সমার্থক শব্দ লিখেছো তুমি এই পাশে। ঠিক আছে, আর এই পাশে হচ্ছে তোমার বাক্য, এই পাশে কি? বাক্য। এখন তুমি যখন এই পাশে বাক্য তৈরি করতে গেছো তখন কখনোই একবার এটা দিয়ে করতেছো বাক্য, পরের বার দেখছো যে না এটার থেকে এটা সহজ, পরের বার এটা দিয়ে করছো বাক্য মানে সমার্থক শব্দ দিয়ে, আবার পরের বার মেন ওয়ার্ড দিয়ে করতেছো, আবার মেন ওয়ার্ড দিয়ে, পরের বার দেখছো যে সমার্থক শব্দ সহজ, সমার্থক শব্দ দিয়ে করতেছো। এটা করা যাবে না। আচ্ছা, এটা পরে আসতেছি, আরো আলোচনা আছে আমাদের। এরপরে আসে সামারি। আমরা অনেকেই মনে করি যে সামারি মনে হয় যে প্যাসেজ থেকে 4টা 5টা বাক্য তুলে দিলে সামারি হয়ে গেল। আমাদের মধ্যে এই ভুল একটা ধারণা আছে যে প্যাসেজ থেকে 4টা 5টা বাক্য তুলে দিলে যে সামারি হয় না, এটা আমরা জানি না। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে
এখানে আমাদেরকে সুন্দর করে একটা সামারি লিখতে হবে। এগুলা লেখার নিয়ম আছে, আমরা আমাদের মতো করে সুন্দর করে যদি সামারি লিখি তাহলে অবশ্যই এখানে আমরা ফুল মার্ক পাবো। বনদল বইয়ের পিকচারটা দেখা যাচ্ছে সুন্দর করে? আমরা যে পড়াশোনাগুলো করছি, যেভাবে করতেছি সবগুলো কিন্তু বনদল বই থেকে, তাই না? দেখবা যে পরীক্ষা কি পরিমাণ কাজে লাগে, ইনশাআল্লাহ খুশি হবে তোমরা। তো এখন আমরা আসলে দেখবো যে আসলে কিভাবে সলভ করে। এখানে দেখো একের এ নাম্বার কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো এখন সেটা নিয়ে কথা বলবো। ক্লাসটা শুরু হবে এখন থেকে। এতক্ষণ ধারণা দিলাম কোশ্চেন সম্পর্কে, এবার কিভাবে সলভ করবো আমরা সেখানে ধারণা দেবো। দেখো এখানে একের এ কি বলেছে যে 3টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়, উক্ত প্রশ্নগুলোর উত্তর প্যাসেজের মধ্যে দেওয়া থাকে। তাই প্যাসেজটি ভালোভাবে পড়ে উত্তরের প্রাসঙ্গিকতা ঠিক রেখে নিজের ভাষায় বানিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায়, তবে দুর্বল ছাত্রছাত্রীর পক্ষে তা সম্ভব না হয় প্যাসেজ থেকে প্রাসঙ্গিক লাইনটি তুলে দেওয়াই উত্তম হবে। বুঝছো? সেন্টেন্স না লিখলে কে নাম্বার দিবে না? সেন্টেন্স লিখতে হবে, না লিখলে তো একদম নাম্বার 1 থেকে 2 পাবো, সর্বোচ্চ 1 থেকে 2, সর্বোচ্চ 1 থেকে 2, 3 ক্রস করবে না। সেন্টেন্স দিলে পূর্ণ নাম্বার পাবা। তাহলে আমরা কিভাবে আবার প্রশ্নের উত্তর করবো আমরা একটু সেটাতে আসি। সবাই রেডি তো নাকি? সবাই রেডি? আচ্ছা, এখন আমরা আসবো যে কিভাবে আসলে আমরা প্রশ্নগুলোর উত্তর করব। এই যে 3টা প্রশ্ন থাকে, 3 দুগুণে যে 6 মার্ক থাকে, 6 মার্ক আমরা কিভাবে পাবো সেটা করব। এই 6 মার্ক পাওয়া সহজ যদি তুমি কি জেনে থাকো, বলো? এই 6 মার্ক পাওয়া সহজ যদি তুমি কি জেনে থাকো। আমি আগেই তোমাদেরকে বলছি যে যারা টেন্স পারে না, কি পারে না? টেন্স। এই যে টেন্স যারা পারে না তারা কম্পালসারি ইংলিশে 100% ফেল করার সম্ভাবনা রাখে। কত পার্সেন্ট? 100% ফেল করার সম্ভাবনা রাখে। আজকের দিনেও বলতেছি, তোমাদের কোর্স শেষের দিনেও। কারণ এই কথাটা আমি অনেকবার বলেছি। এর মধ্যে মধ্যে যারা নিজেদেরকে পরিবর্তন করেছে, টেন্স করেছে, তারা উতরাই যাবে। আর যারা এখনো কথা শুনেনি তারা এই রিস্কটা নিয়ে থেকে যাও। তারা এই রিস্কটা নিয়ে থেকে যাও যে স্যার আমাকে এত বড় একটা কথা বললো, তাহলে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে দেখি। হ্যাঁ, চ্যালেঞ্জ নিয়ে দেখো তুমি, ঠিক আছে? চ্যালেঞ্জ নিয়ে দেখো। তাহলে টেন্স না পারলে কিন্তু তুমি 100% ফেল করার সম্ভাবনা রাখো। কানের গড়ে আছো তুমি আর কি। বুঝতে পেরেছো? তাহলে টেন্স যারা এখনো জানো না, তোমার এই যে এখনো অনেক সময় আছে, লম্বা একটা সময় আছে, মোটামুটি এখনো ভালো সময় আছে, 15-16 দিন, খুব সুন্দর একটা টাইম আছে। তুমি এখনই টেন্স দেখো। আমার টেন্সে 2টা ক্লাস আছে, 2টা ক্লাস ভালো করে দেখো। 2বার দেখো, 3বার দেখো, কেটে যাবে, ভয় কেটে যাবে। টেন্সে কিছুই না, জাস্ট একটা সেন্টেন্স দেখলে তুমি বুঝতে পারছো এটা টেন্স কোন টেন্সে আছে, কোন টেন্সে সাহায্য ভার্ব কোনটা, এম ইজ আর কোন টেন্সে হয়, আবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাহায্য ভার্ব গুলো কি কি, এই বিষয়গুলো জানতে হবে। টেন্স দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে বিষয়টা এরকম না, খুব সিম্পল বিষয়। আজকে লাইভ ক্লাসটা শেয়ার দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ এই লাইভ ক্লাসটা আমরা সিক্রেট গ্রুপে দিচ্ছি। এই ক্লাসটা আমরা সেরকম যদি হয় তাহলে আজকের পরে কালকে দিনে আমরা এটাকে পাবলিকলি পোস্ট করব, যেহেতু তোমাদের শেষ ক্লাস, পাবলিকলি পোস্ট করে দিব। ইনশাল্লাহ তোমরা তখন শেয়ার করে দিও, ঠিক আছে? তখন লাইভটা তোমরা শেয়ার করে দিও, তখন শেয়ার করলে খুব ভালো হবে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা প্রশ্নের কিভাবে সলভ করতে হয় এই বিষয়টা আমরা এখন দেখব। ওকে, তো চলো আমরা এই প্রশ্নটা সলভ করে দেখি। দেখো প্রশ্ন সলভ করে কিভাবে। এখন অনেকের মধ্যে ভুল ধারণা আছে, মনে করে যে আমি যদি বিগত বছরের বিগত বছরে আসা বোর্ড প্রশ্নগুলো সলভ করি, আমার মোটা মোটা বইয়ের মডেল কোশ্চেন সলভ করি, তাহলে মনে হয় আমি কমন পাবো। এটা কি ঠিক? এই চিন্তা ভাবনায় যারা আছো তারা কি ঠিক পথে আছো? বলো। এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। হাজার হাজার মডেল কোশ্চেন তুমি যদি সলভ করো, হাজার হাজার বোর্ড কোশ্চেন যদি সলভ করো, কোনো কাজে দিবে না। কেন? কারণ ওই সকল বোর্ড কোশ্চেন, ওই সকল মডেল কোশ্চেন পরীক্ষায় কমন আসবে না। পরীক্ষায় নতুন একটা প্যাসেজ থাকবে, সম্পূর্ণ নতুন, যেটা তুমি আগে কখনো দেখোনি। ঠিক আছে? এরকম একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের উত্তর করতে হবে। তো আমি যদি প্যাসেজের উত্তর করার নিয়ম না জানি, তাহলে ওরকম হাজার হাজার মডেল কোশ্চেন সলভ করে কিন্তু আমার কোনো কাজে দেবে না। এই জন্য আমরা প্যাসেজের উত্তর করা শিখবো একটা দিয়ে, বাকি যত মডেল কোশ্চেন আসবে, যত প্যাসেজ আসবে, সবগুলো আমরা একই নিয়মে সলভ করব। আর পরীক্ষার হলে ঢোকার সময় তোমার মাথার মধ্যে এই একটা কনসেপ্ট ভালো করে ঢুকাই নিবা যে তুমি 100% থাকো, তুমি পরীক্ষায় প্যাসেজ কমন পাবা না, কিন্তু তুমি এটাও শিওর থাকো যে পরীক্ষায় 100% তুমি প্যাসেজের উত্তর করতে পারবা। যদি কঠিন মনে হয় তাহলে সি নাম্বারে যেটা সমার্থক শব্দ প্লাস বাক্য তৈরি, এটা কঠিন হতে পারে, কিন্তু 1 নাম্বার মানে 6 মার্কের যে কোশ্চেন 3টা, তারপর হচ্ছে মেন আইডিয়া, তারপর হচ্ছে সাপোর্টিং আইডিয়া,
তারপর হচ্ছে সামারি 5 মার্ক, এগুলা আমরা 100% কমন দিব, কিন্তু শব্দগুলো তো এটা আসলে কোনটা আসবে এটা বলা কঠিন। ঠিক আছে? আচ্ছা, মাইমুনা লিখছে আপনার টেন্সের ক্লাসটা অসাধারণ ছিল। জি আলহামদুলিল্লাহ। টেন্সের ক্লাসটা দেখবে, যাদের সমস্যা আছে তারা অবশ্যই টেন্সের ক্লাসটা দেখবে। এখন আমরা এটা সলভ করি, দেখো কিভাবে এটা সলভ করবো দেখছো। এখন দেখো, হোয়াই ডাজ জেরি কিপ ড্রাই ফায়ার মেটেরিয়াল রেডি। আমরা এই প্যাসেজগুলো, এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তোমাকে দেখাই দেবো যে তুমি কিভাবে প্যাসেজের সলভগুলো করবা, কোশ্চেনের সলভগুলো করবা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, হোয়াই ডাজ জেরি কিপ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি। এখন এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর সেই টেন্সে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর আমাকে সেই টেন্সেই করতে হবে, অন্য কোনো টেন্সে করলে হবে না। আমাকে বলো তো এটা কোন টেন্সে আছে, এই বাক্যটা কোন টেন্সে আছে, বলো কোন টেন্সে আছে এটা। গ্রামার পার্টের অ্যান্সার গুলা লেখার ক্ষেত্রে কি নিয়ম ফলো করব? কি নিয়ম বলতে আলাদা কোনো নিয়ম নাই, যেগুলার বাক্য তৈরি তুলতে হয়, যেরকম হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্স তুলতে হয়, তারপরে হচ্ছে সেন্টেন্স কারেকশনে সেন্টেন্স তুলতে হয়, রিয়ারেঞ্জে সেন্টেন্স তুলতে হয়। ঠিক আছে? এগুলো তুলতে হবে পুরোটাই। আর আর্টিকেল, তারপরে পাঞ্চুয়েশন, রাইট ফর্ম অফ ভার্বস, এগুলোর ক্ষেত্রে সেন্টেন্স তোলা দরকার, বাক্য তৈরি তোলার দরকার নাই, এগুলো শুধু উত্তর লিখবা। আর তোমরা চাইলে এ বি সি ডি বা সি ডি ই এ এরকম করে সাজাইতে পারো, কোনো সমস্যা নাই। তবে যখন যে প্রশ্নের উত্তর করবা তখন সেটা শেষ করে তারপর অন্য প্রশ্নে যাবা। তুমি একটা একটা 7 নম্বরে রিয়ারেঞ্জ আছে, তুমি রিয়ারেঞ্জের অ্যান্সার না 3টা করলা, 3টা করে সেখান থেকে চলে গেলে অন্য জায়গায়, অন্য পেজে যে আবার লেখা শেষ, অন্য পেজে আবার বাকি 2টা প্রশ্নের উত্তর করছো, এটা করা যাবে না। যখন যে প্রশ্নের উত্তর করবা তখন সেটা শেষ করতে হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, নাহলে পরে অন্য পেজে যে আবার করবা ওই প্রশ্নের উত্তর, এটা করা যাবে না। প্রেজেন্ট ইনডেফিনিট, গুড। আচ্ছা, যেহেতু আমরা আজকে প্যাসেজ নিয়ে কথা বলতেছি, প্যাসেজ নিয়ে কথা বলি। ঠিক আছে? বাকি যে আমরা ক্লাসের শেষে যে 5-7 মিনিট থাকবো তখন তোমরা এই প্রশ্নগুলো করো। এখন আমি একবার বলতেছি কিভাবে উত্তর করতে হবে, গ্রামারের কিভাবে ট্রান্সলেশন, এটা কি করব না করব, সবগুলো বলতে গেলে আমাদের যে মেন টপিক প্যাসেজ, এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। পরবর্তীতে যারা এই ভিডিওটা রেকর্ড দেখবে তাদের কাছে এটা বিরক্তকর হবে যে আসলাম করতে ক্লাস প্যাসেজের আর কথা বলে অন্য টপিকের। ঠিক আছে? তো আমরা প্যাসেজ নিয়ে কথা বলি, ওকে। এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন যারা এই জিনিসটা চিনতে পারছো না স্যার এটা কোন টেন্সে আছে, তাহলে তুমি ভাই শিওর থাকো তোমার খুবই খারাপ অবস্থা, এবং তোমার আরেকবার ফর্ম পূরণ করা লাগতে পারে সামনে বার। এই কথাটা বলছি, বাধ্য হচ্ছে কথা বলতে, কারণ আমরা এতদিন ধরে ক্লাস করে আসতেছি, তারপরও তুমি এতটাই বেয়াদব, এতটাই নির্লজ্জ, তুমি এতটাই বেহায়া যে তোমাকে আমি এতদিনে ঠিক করতে পারিনি এতগুলা বলার পরেও, যে তুমি এই সেন্টেন্সটা দেখে চিনতে পারছো না এটা কোন টেন্সে আছে। তুমি শিওর থাকো তুমি কনফার্ম ফেল করবে কম্পালসারি ইংলিশে। এখন তোমার মন খারাপ হলে আমার কিছু করার নাই। আমি ওই রকম মানুষ যেটা তোমার কাছে যেটা সত্য কথা সেটাই বলেছি, তুমি কষ্ট পাও আর না পাও আমার কিচ্ছু করার নাই এখানে। কারণ আমি তোমাকে প্রথম থেকে বলে আসতেছি টেন্স লাগবে, টেন্স ছাড়া পাস হবে না। এখন তুমি কি করে নির্লজ্জ বেহায়ার মতো এই ক্লাসে আসছো টেন্স ছাড়া, বলো কি লাভ তাহলে এত টাকা দিয়ে পড়ে, কি লাভ? তোমাকে তো আমি কোনো পরিবর্তন করতে পারি না, তুমি তো আবার ফেল করবা তাহলে। ঠিক আছে না? দেখো এখানে কি আছে, আমি কাউকে মিন করে বলি নাই, ধরে নিও যে পারো নাই সে ধরে নিও যে তোমাকেই বলতেছে। এখন এখানে দেখো, ভার্বের সাথে যখন দেখবা ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে, তখন তুমি ধরে নিবা এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডু বা ডাজ, ডু বা ডাজ, সরি, ডু বা ডাজ কি এগুলো প্রেজেন্ট টেন্স না? প্রেজেন্ট টেন্সের ভার্ব না? তো এখানে কি আছে? ডাজ আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন কেউ যদি মন খারাপ করে আমার কিচ্ছু করার নাই, কারণ আমি এই কথাগুলো বারবার বলতেছি যে তুমি সচেতন হও, সচেতন হও, টেন্স করো, টেন্স করো। এরপরে তুমি নির্লজ্জ বেহায়ার মতো মানে টেন্স কোনো এখনো সলভ করো নাই। দেখো তাহলে এখানে ডাজ আছে, তাহলে আমাকে প্রশ্ন আমার অন্য কোনো কিছু নাই যেটা আমি দেখে বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, অন্য কোনো কিছু না। এখানে ভার্ব কোন ফর্মে আছে, তোমাকে ভার্ব দেখে বুঝতে হবে কোন ফর্মে আছে এই সেন্টেন্স। ভার্ব দেখে দেখো, আমি যদি আমি একটা সেন্টেন্স লিখলাম, আই আই প্লে ফুটবল, এটা কোন টেন্সে আছে তুমি কি দেখে চিনবা? সাবজেক্ট দেখে চিনবা, অবজেক্ট দেখে চিনবা, না ভার্ব দেখে চিনবা? ভার্ব দেখে। তাহলে আমাকে কোন টেন্সে আছে এটা বুঝতে গেলে কিসের দিকে তাকাতে হবে?
মেনলি ভার্বের দিকে তাকাবো আমরা, মেনলি কি ভার্বের দিকে তাকাবো সোজাসুজি। এ বাক্যের ভার্ব কোনটা? এ বাক্যের ভার্ব হচ্ছে ডাজ। দেখো এ বাক্যের ভার্ব কোনটা বলো? এ বাক্যের ভার্ব হচ্ছে কি? এ বাক্যের দেখো এ বাক্যের ভার্ব কোনটা? এ বাক্যের ভার্ব হচ্ছে ডাজ। একটা হচ্ছে ডাজ আর একটা হচ্ছে কিপ। তো আমরা জানি যে কখনো যদি সেন্টেন্সে ডু, ডাজ আর কি থাকে? ও ডিড থাকে, ডু ডাজ ডিড, তাহলে ওই সেন্টেন্সে মেন ভার্বটা কি থাকে? মেন ভার্বটা বেস ফর্মে থাকে। কি থাকে? বেস ফর্মে থাকে। বেস মেন ভার্বটা কি থাকে? ভিবি, মানে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে দেখো ডাজ আছে, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো আমি যখন এই টেন্সের উত্তর করব, তখন এই সেন্টেন্সের উত্তর করব, তখন অবশ্যই আমাকে কি করতে হবে? শাহেদা টুম্পা না, আমার রাগ ধরে যাবে তো, এটা রাগ ধরে যাবে। কারণ কি যে আমি এই কথাটা কবে থেকে বলতেছি বলো, যে টেন্সের ক্লাস করতে হবে তোমাকে, টেন্স ছাড়া পাস হবে না। এখন কেউ যদি এই ক্লাস এসে, যে আজকে শেষ ক্লাস এসেও যদি টেন্স না করে, তো ওর থেকে খারাপ আর কে হতে পারে? ওর সাথে আর কত মিষ্টি করে কথা বলা যায়? বাপ মায়ের টাকা নষ্ট করতেছে, বাপ মায়ের কষ্টের টাকা নষ্ট করতেছে। তাহলে এখানে দেখো হোয়াই ডাজ জেরি কিপ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, তাহলে কি হবে? এটা হচ্ছে তাদেরকে বলতেছে যারা এটা দেখে চিনতে পারো না যেটা কোন টেন্সে আছে, তাদেরকে বলতেছে। এবং তুমি দেখো তুমি কোন ক্যাটাগরির। এখানে দেখো ডাজ আছে, ডাজ আছে। আমি যখন এই প্রশ্নের উত্তর করব, তো উত্তর করার সময় আমাকে কি করতে হবে? উত্তর করার সময় আমাকে এইভাবে লিখতে হবে না? সাবজেক্ট প্লাস হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, তাই কিনা বলো? সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট। আর যেহেতু ওখানে প্রশ্ন করেছে, প্রশ্ন করার সময় আমরা কি করি? এই ধরো এরকমটা, মানে ইউ প্লাস হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হবে, অক্সিলারি ভার্ব হবে, তারপর আবার এখানে কি হবে? মেন ভার্ব। আমরা তো ডাবলএস কোশ্চেন করে আসছি না, ডাবলএস কোশ্চেন করে আসছি। তো ডাবলএস কোশ্চেন আমরা কি দেখছি? যে প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে। প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা কি হয়? সাবজেক্টের পূর্বে বসে। এখানে সাবজেক্ট কোনটা? জেরি, জেরির পূর্বে বসে হচ্ছে ডাজ। প্রশ্ন করতে গেলে তাকে প্রশ্ন করার গঠনটাই হচ্ছে ভার্ব সবসময় কি হবে? সাবজেক্টের পূর্বে হবে। তো এটা সেটাই করেছে। তাহলে এখানে যখন আমরা উত্তর করব, এই জায়গাটায় দেখো জেরিটা আমরা সামনে নিলাম, এটা সাবজেক্ট, কি নিলাম আমরা? জেরি। তোমার এত এত বড় উত্তর তোমার স্যার দেখবে না, তোমার কতটুকু উত্তর দেখবে আমরা বলে দিচ্ছি। দেখো জেরি, জেরির পরে কি আছে? দেখো এখানে ডাজ আছে। এই ডাজ কে আমরা কি নিতে পারবো? এখানে জেরি ডাজ নিতে পারবো না। ডু ডাজ ডিড এগুলা ভার্ব, মানে সেন্টেন্সে বসবে না, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড এগুলা বসবে না। এগুলা পরিবর্তে মেন ভার্ব বসবে। কি বসবে বলো? এগুলা পরিবর্তে কি? মেন ভার্ব বসবে। তাহলে এখানে দেখো জেরি কিপ আছে, কি আছে? কিপ, জেরি কিপ আছে। এখন কিপ আছে, কিপ রাখলে তো হবে না, কারণ এখানে হচ্ছে কি? ডাজ আছে। কি আছে? ডাজ আছে। তাহলে এখানে কি হবে? কিপস হবে। কিপস হবে, কি হবে? কিপস হবে। তাহলে এখানে জেরি কিপস হলো কেন? কারণ এই যে সেন্টেন্সে প্রশ্ন করেছে সেটা হচ্ছে ডাজ দিয়ে করেছে, এই জন্য কিপস করলাম। যদি এখানে ডাজ না দিয়ে, যদি এখানে কি দিয়ে প্রশ্ন করতো? ডু দিয়ে করতো। কি দিয়ে করতো? ডু দিয়ে। ডু দিয়ে করলে ভার্বের সাথে এস বাই এস না, এই জন্য এখানে কি করতাম? চোখ বন্ধ করে কিপ করতাম। যদি এখানে ডু না, এখানে কি দিয়ে প্রশ্ন করতো? ডিড দিয়ে। কি দিয়ে? ডিড দিয়ে। তাহলে এখানে কিপ করতাম না, কিপ্ট করতাম। কিপ্ট, হ্যাঁ কিপ্ট করতাম, ইটি করতাম, টি যুক্ত করে দিতাম, মানে পাস্ট ফর্মে নিয়ে যেতাম। তাহলে এখানে জেরি ডাজ আছে, এখানে কি করতেছি আমরা? কিপস করতেছি। কি করতেছি? কিপস। তাহলে জেরি কিপস, ওকে, জেরি কিপস ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, এতটুকু তুলে ফেললাম আমরা। এরপরে বলছে হোয়াই। হোয়াই এর উত্তর করার সময় আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। হোয়াই মানে কি? কেন। হোয়াই মানে কেন বা কি কারণে, এটা বোঝায়। তাহলে এর উত্তর আমরা কি দিয়ে দিব? এর উত্তর আমরা দিতে পারি বিকজ দিয়ে, কারণ, বিকজ মানে কারণ, অথবা অফ দিয়ে দিতে পারি, বিকজ অফ, অথবা আমরা ফর দিয়ে দিতে পারি। কি কি দিয়ে? বিকজ অথবা অফ অথবা ফর। এই যে এখানে অ্যান্সার আছে আমাদের, এই যে এখানে দেখো বিকজ অথবা সো দ্যাট ব্যবহার করলে পরবর্তী একটি পূর্ণ সেন্টেন্স হবে। টু এর ব্যবহার করলে পরবর্তী টু এর মূল ভার্ব হবে। আচ্ছা এটা অ্যান্সার হবে যে বিকজ অফ অথবা ফর ব্যবহার করলে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি হবে। এটা ভার্বের সাথে আইএনজি হবে, নাউনের সাথে হবে না। তো এটা পরে আসতেছি, এখন ওই অংশে যায় নাই। তাহলে আমরা এটা অ্যান্সার যখন করবো তখন কি কি নিতে পারবো? বিকজ নিতে পারবো, ফর নিতে পারবো, বিকজ অফ নিতে পারবো, তাই না? এরকমটা, কারণ এগুলো জন্য বোঝায়, কোনো কিছুর জন্য, কোনো কারণে বোঝায়, এই জন্য। ফর মানে জন্য না, জন্য। কি জন্য নিয়েছে? সাডেন ওয়েট ওয়েদার, হঠাৎ করে আবহাওয়া নরম হয়ে যাওয়ার জন্য, আবহাওয়া ভেজা হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, বুঝছো কেন? এতটুকু বুঝলা কেন বলো? এখন তোমার স্যার কতটুকু অ্যান্সার দেখবে? তোমার স্যার কিন্তু এগুলো দেখবে না, তোমার স্যার এগুলো দেখবে না, তোমার স্যার জাস্ট এখানে তাকাবে। আমি খাতা দেখি তো এভাবেই, ঠিক আছে? জেরি
আমি দেখবো যে সে জেরি কিপস করেছে না কিপ করেছে। এখানে তো জেরি কিপ ছিল, সে কি জেরি কিপ রেখেছে না এ ডাজের জন্য কিপস করেছে। যদি কিপস করে তাহলে সে, আমি জানি যে তার যোগ্যতা আছে এই প্রশ্নের উত্তর করার, সে যোগ্যতা রাখে এই প্রশ্নের উত্তর করার, সে যোগ্যতা রাখে। প্যাসেজ দেখে দেখে এটা তোলা কোনো ব্যাপারই না। ব্যাপার হচ্ছে যে সে জেরি কিপ করেছে না কিপস করেছে। যদি কিপ করে তার মানে আমি বুঝে নেব তার কোনো যোগ্যতা নাই এই প্রশ্নের উত্তর দেওয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করে দেখো পরেরটা। ডাস থাকা, ওখানে ব্যাখ্যা দিচ্ছি, জাস থাকার জন্য মেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। আমাদের বইয়ে এইভাবে হুবহু ব্যাখ্যা দেওয়া আছে, জাস্ট বই থেকে কপি করে নিয়ে সেখানে দিছি। বুনদল বই তো দেখতেই পাচ্ছ, ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিছি। এখানে খেয়াল করে দেখো এই জায়গাটা কত সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছি। খেয়াল করে দেখো, হি লিভস ইন রাজশাহী, সে রাজশাহীতে বাস করে। এখন এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? আচ্ছা বলো কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন করব, সে কোথায় বাস করে, এখানে জায়গার নাম হবে। তাহলে এখানে কি হবে? এই জায়গার পরিবর্তে হোয়ার। ওকে, হোয়ার নিলাম আমরা, হোয়ার নিলাম। এখন দেখো এখানে দেখো ভার্বের সাথে কি আছে? লিভস আছে। তো আমরা জানি যে ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে কি হয়, শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব প্লাস হচ্ছে মেন ভার্ব হবে, তাই না? মেন ভার্ব হবে। তাহলে এখানে আমাকে অক্সিলারি ভার্ব তো লাগবে, এখানে তো অক্সিলারি ভার্ব নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেন ভার্বের সাথে কি আছে? ভার্বের সাথে এস বাই এস আছে। সো এখানে কি হবে? এখানে কি হবে বলো? এখানে ডাজ হবে। তাহলে হোয়ার ডাজ। এখন দেখো আমরা কি জানি, অক্সিলারি ভার্বের পরে কি হবে? সাবজেক্ট। থার্ড পারসন হি আছে, হি থাকলে হি থাকবে। হোয়ার ডাজ হি। এখন আমরা কি বলেছি, আমার ওই যে কথাটা মনে আছে তোমাদের, কোন সেন্টেন্সে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে ওই সেন্টেন্সে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। বলো তো, এই যে লিভস ছিল, এই লিভস এর বেস ফর্ম কি, মানে এটা এটা মূল ফর্ম কি হবে? লিভ, তাই না? হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। বুঝছো কিনা? আরেকটা প্রশ্ন এখানে দিয়েছি দেখো, এখানে লিভস দিই না, এখানে কি দিছি? ইডি দিছি, লিভড। তাহলে হি লিভড ইন রাজশাহী। এখানে যদি সেম জিনিস, জাস্ট ওখানে এস আছে এখানে ডি আছে, তাহলে এখানে কি হবে? জাস্ট এই ডি এর জন্য বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সে আছে, সো এখানে কি হবে? ডিড হবে। হোয়ার ডিড হি লিভ। ক্লিয়ার কিনা জানাও। আমার নেটের কি প্রবলেম করতেছে? তোমরা কি আমাকে মানে ভুলভাল দেখতেছো নাকি, না শাহিদা টুম্বার প্রবলেম? একটু জানাও। আমাদের বইয়ের হুবহু লেখাটাকে আমরা এখানে নিয়ে আসছি, এই হচ্ছে বিষয়। জানাও ঠিকঠাক আছে কিনা। তাহলে এক নম্বর প্রশ্ন কি আমাদের ক্লিয়ার? এক নম্বর প্রশ্ন কি ক্লিয়ার? ওকে, নেক্সট। এখানে এখানে যেটা লেখা আছে যে বিকজ অফ বা ফর ভার্বের সাথে আইএনজি অথবা নাউন বসে। এখন দেখো এটা তো কমন জিনিস, যদি আমরা কি নিই যে ওখানে ফরের পরিবর্তে কি এসের পরিবর্তে এই জায়গাটা দেখো, এখানে যদি আমরা ফর ব্যবহার করি, ফর বা অফ ব্যবহার করি, তাহলে আমরা জানি যে প্রিপজিশন অফ বা ফর বা ইন বাই উইথ উইথআউট আফটার বিফোর এগুলো পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? সেই ক্ষেত্রে আমরা এটা এখানে উল্লেখ করে দিচ্ছি, এটা এটা দেখে রাখলে হবে। এখানে দেখো যে প্রশ্নটা, এটা অলরেডি আমাদের পড়া শেষ, অলরেডি পড়া শেষ, ওখানে বলে ফেলছি। দেখো এই প্রশ্নটা যে হোয়াই ডিড জেরি কিপ ডাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি। তো যারা এতক্ষণ ক্লাস করলা আমাকে জাস্ট এই জায়গাটা লিখে দিবা, এই জায়গাটা, আর এইটা হচ্ছে এইটা, এই দুটার অ্যান্সার কি হবে জাস্ট এই জায়গাটা, তাহলেই হবে। অতটুক দরকার নাই, তুমি এতটুক পারতেছো কিনা স্যার তোমার এখানে দেখবে খাতার, এতটুক দেখার টাইম আছে নাকি? এখানে দেখবে, তুমি যদি এটা অ্যান্সার করতে পারো, এই জায়গাটা জাস্ট ঠিক করতে পারো ভার্বের ফর্ম, তোমার সেই যোগ্যতা আছে, তুমি ওটা অ্যান্সার বের করতে পারো প্যাসেজ থেকে। স্যার এটা ধরে নিবে, এটা অ্যান্সার করো দেখি, অ্যান্সার কি হবে? দ্রুত অ্যান্সার করো। এই ভিডিওটা আমরা পাবলিকলি ছাড়বো, এটা আগামী কালকে হয়তোবা ছাড়বো।
তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করবে যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছিল, সেই কমেন্টটা অবশ্যই সেখানে করবে। কমেন্ট বড় ফ্যাক্ট, বুঝছো? একটা ভিডিওতে যদি কমেন্ট না থাকে, লাইক না থাকে, তাহলে মানে যতই ভালো ভিডিও হোক না কেন, বাইরের মানুষজন সেটাকে মূল্যায়ন করতে চায় না। বুঝতে পারলাম? হ্যাঁ, সবকিছু ক্লিয়ার। ওকে। বৈশাখী লিখছে জেরি কিপড ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল। ওকে। আচ্ছা, হোয়াই ডিড জেরি কনফেস ইজ গিলটি? Confessed he is guilty because, okay, Jerry keep dry. Jerry confessed he is guilty. Okay, okay, good. আচ্ছা, ওকে, সুন্দর অ্যান্সার করতেছে সবাই। সবাই খুব সুন্দর অ্যান্সার করতেছে। কেন জানি আমার এখানে লাইভের সংখ্যাটা উঠতেছে না, কতজন লাইভ আছে একটু জানাও তো, কতজন যুক্ত হয়েছে আজকে। আর যারা যুক্ত হয়েছে সবাই ভিডিওতে লাইক দিবে, যদিও এটা পাবলিক না, এটা প্রাইভেট, কেউ দেখবে না বাইরের। আর আমি একটা জিনিস দেখলাম যে তোমরা তো দেখছি প্রচুর ভিডিও দেখো, আগের ভিডিওগুলো প্রচুর দেখো, প্রচুর লাইক কমেন্ট উঠে আছে রেকর্ড ভিডিও বা লাইভ ভিডিওতে আগের গুলা। যারা যুক্ত হয়েছে তারা অবশ্যই এ কাজ করবে, বা যারা পরবর্তীতে ভিডিওটা রেকর্ড দেখবে ইউটিউব বা ফেসবুকে, ঠিক আছে, অবশ্যই তোমরা তোমাদের মতামত ব্যক্ত করবে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। কারণ একটা ক্লাস নিতে কষ্ট হয়, প্লাস সেটা আবার রেকর্ড আছে, পরিশ্রম আছে। তো তোমাদেরকে যে দেওয়া হয় এটা তো এমনি এমনি হয় না, পরিশ্রম করতে হয়। একটা ভিডিও আপলোড দিতেও অনেক সময় লাগে। ঠিক আছে, এখন এখানে দেখো সুন্দর অ্যান্সার করছো সবাই, সবাই ভালো ভালো অ্যান্সার করছো, এটা সবার ঠিক আছে। 89। ওকে, কিন্তু এই গ্রুপে কতজন জানো? আমাদের এই পেড ব্যাচে, ষষ্ঠ নম্বর ব্যাচে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 660-এর উপরে। 660, আমি ঠিক এক্সাক্ট নাম্বারটা জানি না, তবে 660-এর উপরে। সেখান থেকে মাত্র যদি কয়জন দেখো তাহলে হইলো। আজকে শেষ ক্লাস, আজকে বিদায় ক্লাস, আজকে অন্তত থাকার দরকার ছিল, আজকে অন্তত থাকার দরকার ছিল। আসো কয়জন? 88 জন, 90 জন, এরকমটা। তাহলে কিন্তু হইলো না। গুরুত্বটা বোঝা উচিত ছিল যে তুমি আগে করো নাই, ঠিক আছে, থাকতে আজকের ক্লাসে। দেখো পরে পরে রেকর্ড দেখে ওরা পিছনে পড়ে গেছে, আসলে টানতে পারে নাই, পিছনে পড়ে গেছে। আমরা এখন রুল 3 নাম্বার করব। হু দ্বারা প্রশ্ন করলে স্ট্রাকচারে প্রথমে হু এর উত্তর প্লাস প্রশ্ন হতে ভার্ব এক্সট্রা। যেমন এখানে আমরা ওই যে তোমার হচ্ছে এই যে প্রশ্নটা করছিলাম আমরা, মনে আছে তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে? ডাব্লিউএস কোশ্চেনে পড়াইছি না? ডাব্লিউএস কোশ্চেনে বলো তো, যে যে এই বাক্যটা আমি লিখতেছি, দেখো, রহিম প্লে ক্রিকেট। বোঝার চেষ্টা করো, সহজ সেন্টেন্স লিখতেছি। এখন আমি তোমাকে বলতেছি যে কে ফুটবল খেলে, কে খেলে, তাহলে জাস্ট রহিমের জায়গায় কি হবে? হু হবে। রহিমের জায়গায় কি হবে? হু প্লে ক্রিকেট। এখানে কোনো অক্সিলারি ভার্ব লাগবে না, অন্য কোনো ভার্ব লাগবে না, শুধুমাত্র হু না, এটা যে আমাদের কোশ্চেনের উত্তর যদি সাবজেক্ট পজিশনে থাকে, এখানে রহিম, রহিম পজিশনে থাকে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে সেটাকে আমরা জাস্ট ডাব্লিউএস ওয়ার্ড ওই অপশনে বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। তোমাদের এরকম একটা সেন্টেন্স আছে ডাব্লিউএস কোশ্চেনে, এখানে দেখো, দা নিউজ নিউজ মেক হিম লাভ। দ্য নিউজ মেক হিম লাভ। ওকে, এখন এই ক্ষেত্রে আমরা যখন এটাকে প্রশ্ন করি কি তাকে খুশি করেছিল, তাহলে এখানে তোমরা কি ডাব্লিউএস কোশ্চেন করবা? কি তাকে খুশি করেছিল, এটা ডাব্লিউএস কোশ্চেন কি হবে দেখি, বলো তো দেখি। হ্যাঁ, যে নিশি, নিশি, নিশি গুড গার্ল, 2 দিনে সব ক্লাস করছে, টেস্ট পরীক্ষার জন্য যেগুলো মিস গেছিল, তারপর আবার লাইভে আমাদের যুক্ত হয়েছে। ওকে, যারা রেগুলার তারাই আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ইমোশন নিয়ে যুক্ত হয়েছে, যারা যারা রেগুলার করো তারা ইমোশন নিয়ে যুক্ত হয়েছে। যারা রেকর্ড দেখে ওরা তো এই ভাইব পাবে না, ওরা পরে পরে দেখে আসবে। ধরো ওরা রেকর্ড দেখে আসতেছে, ওরা পিছনে আছে, দেখা যাচ্ছে ওরা যখন শেষের দিকে ক্লাস আসবে আজ থেকে 5-7 দিন পরে, তখন ওদের মধ্যে ওই অনুভূতিটা হবে। ঠিক আছে, যারা রেকর্ড বাসিন্দা ওদের 5-6 দিন পরে অনুভূতি হবে গন্ডারের চামড়ার মতো। হ্যাঁ, হোয়াট মেক হিম লাভ, এই যে লামিয়া, কেটা, শর্মি,
বলছিলাম গতদিনে যে শর্মির শরম নাই, সে হচ্ছে লামিয়া শর্মি। লামিয়া দেখো এখানে অ্যান্সার করেছে যে হোয়াট মেক হিম লাভ, এটা এক্স্যাক্টলি এটাই অ্যান্সার। আমাদের উত্তর যদি কি থাকে, সাবজেক্ট পজিশনে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কিছু করতে হয় না, জাস্ট ওই জায়গাটায় ডাব্লিউএস ওয়ার্ডটা বসাই দিয়ে বাকি অংশ যেটা সেটা শেষে প্রশ্ন। তো এইখানে দেখো, খেয়াল করে দেখো, এই জায়গাটায় খেয়াল করে দেখো, আমরা যেটা অ্যান্সার করছি যে হু দ্বারা প্রশ্ন করলে ইচ্ছা। আচ্ছা এটা বাদ দাও, হু ব্রক দ্য এক্স হ্যান্ডেল, কে মানে এক্স মানে কি, কুড়াল, হ্যাঁ, এক্স হ্যান্ডেল, তাহলে কে কুড়ালের হাতুড়ি ভেঙেছে, কে ভেঙেছে, তাহলে এখানে জাস্ট কে ভেঙেছে। তাহলে আমি যদি এখানে জাস্ট এই জায়গাটায় কি বসাই দিই, জেরি বসাই দিই, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। জেরি ব্রক দ্য এক্স হ্যান্ডেল। আবার এখানে তুমি তুমি মনে করো এই সেন্টেন্স নাই, এটা নাই পৃথিবীতে, এই সেন্টেন্স নামে কিছু নাই, তোমাকে এটা প্রশ্ন করতে বলো, তাহলে তুমি এটা কি প্রশ্ন করবা, যেহেতু এটা ব্যক্তি, তাহলে এখানে কি নিবা তুমি, হু হু ব্রক দ্য এক্স হ্যান্ডেল নিয়ে প্রশ্ন। কথা কি ঠিক আছে নাকি না, বলো কথা কি ঠিক আছে কিনা, বুঝছো কিনা একটু জানাও। যে আমাদের উত্তর যদি সাবজেক্ট পজিশনে বসে যায়, সেই ক্ষেত্রে জাস্ট ওই জায়গাটায় উত্তর বসাবো, বাকি বাকি যা আছে তাই। হু ব্রক দ্য এক্স হ্যান্ডেল, ব্যক্তির নাম জানতে যাচ্ছে, অবশ্যই ব্যক্তির নাম শুরুতে হবে সাবজেক্ট, তাহলে জেরি ব্রক দ্য এক্স হ্যান্ডেল। এখানে অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এখানে তুমি মনে রাখবা না, এখানে কখনোই এরকমটা করবা না, ব্রিক এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রক, ঠিক আছে, এরকমটা করে তুমি এখানে যে ব্রক আছে বলে যে তুমি এখানে ডিড ডিড চিন্তা করবা, এরকমটা করা যাবে না, ঠিক আছে, এরকমটা করা যাবে না। আচ্ছা, শোনো, এই যে বনিতা নিশাত স্যার, আপনি বলছেন ইউটিউবে ক্লাস আছে, যখন এটা পাবলিক গ্রুপে যাবে তখন কেউ ভর্তি হবে না। শোনো আমি বলি, এই যে তোমাদের এই ব্যাচটাতেই বা আমাদের সবগুলা ব্যাচেই অসংখ্য স্টুডেন্ট আছে ইউটিউবের সব ভিডিও পাওয়ার পরে ভর্তি হয়েছে, ঠিক আছে, ওরা লাইভে ক্লাস করতে চায়, অনেকে আছে লাইভে যুক্ত। আবার মনে করে যে কেউ আছে যাদের ফ্যামিলিতে প্রবলেম, টাকার সমস্যা বা বাচ্চা কাচ্চা সামলাইতে হয়, লাইভে যুক্ত হতে পারে না, তারা রেকর্ড দেখে, বুঝছো। রেকর্ড ভিডিও যখন দেখবে, সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, সে ধারাবাহিক হতে পারবে না। রেকর্ড ভিডিও দেখে ধারাবাহিক হওয়া যায় না, লাইভ ক্লাসে ধারাবাহিকভাবে শেষ হয়। তুমি একটা লাইভ কোর্সে ভর্তি হয়েছো, লাইভ রেগুলার ক্লাস করবা, দেখবে তোমার কোর্স সাথে সাথে শেষ হয়ে যাবে। আর যদি কেউ রেকর্ড দেখে, আজ একটা দেখলো, কাল দেখলো, পরের দিন একটা অনুষ্ঠানে চলে গেল, দেখা হলো না, বাদ, সেই দিন তারপর থেকে আর ভিডিও দেখে নাই, এরকমটা হয়, ঠিক আছে। তো লাইভ আর রেকর্ডের মধ্যে পার্থক্য হয়। যদি কেউ মনে করে যে রেকর্ড পেয়ে গেলাম, লাইভে ভর্তি হলাম না, সেটা তার ব্যাপার, এটাকে আমি কিছু মনে করি না। কিন্তু ইউটিউবের ভিডিও দেখে প্রচুর পরিমাণে বই সেল হয় আমাদের, প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই জন্য আমরা এটা নিয়ে কিছু মনে করি না। আচ্ছা, ক্লিয়ার। এখন দেখো আরেকটা প্রশ্ন দেখি আমরা এই জায়গাটায়, হোয়াট মেড দ্য অথর হ্যাপি, হোয়াট মেড দ্য অথর হ্যাপি, কি গৃহকর্তাকে খুশি করেছিল, গৃহকর্তাকে কি খুশি করেছিল, ওকে, গৃহকর্তা যে খুশি হয়েছিল সেটা কিসের জন্য হয়েছিল, দেখো এখানে হোয়াট মানে কি, কি গৃহকর্তাকে খুশি করেছিল, অবশ্যই কোনো একটা কিছু বোঝাবে। তাহলে জেরিস অ্যাক্টিভিটিস, জেরিস কাজকর্ম, জেরির কাজকর্ম মেড দ্য অথর হ্যাপি, কারণ আমাদের এই হোয়াট এর মধ্যে আমাদের সাবজেক্ট লুকায়িত আছে, জাস্ট হোয়াট এর জায়গায় সাবজেক্টটা বসাই দিলাম, আমাদের কাজ শেষ। এগুলা সবগুলা প্যাসেজেই থাকবে উত্তরগুলা, আমরা জাস্ট খালি প্রশ্ন বুঝে প্যাসেজ থেকে কেটে নিয়ে এসে লাগাবো। এখানে দেখো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা, এই যে এখানে দেখো, প্যাসেজে তোমরা যখন প্যাসেজ পড়বা, প্যাসেজ দেখে যারা উত্তর করে, প্যাসেজে কিন্তু এখানে দেখো, প্যাসেজ দেখে, শুধু প্যাসেজ দেখে যারা উত্তর করে, তারা কিন্তু কি করবে, এখানে কিপ আছে, এখানে প্যাসেজে কিন্তু কিপ থাকবে, প্যাসেজের ব্যাকে কিন্তু কি থাকবে, কিপ থাকবে। আবার বলছি, প্যাসেজে কিন্তু কিপ থাকবে, তারা দেখে এখানে জেরি কিপ করবে, দেখে মনে করবে যে 100% কমন আছে, একবারে হুবহু মিলে গেছে। কিন্তু সে জানে না প্রশ্ন করেছে ডিড দিয়ে, ডিড দিয়ে প্রশ্ন করলে কিপ হয় না, কিপ্ট হয়। প্যাসেজে কিন্তু কিপই থাকবে, বলে দিলাম, কিন্তু প্যাসেজে কিপ থাকবে, প্যাসেজে অন্যভাবে থাকবে, তোমাকে উত্তর করার সময় তোমাকে সাজিয়ে উত্তর করতে হবে, বুঝতে পেরেছো। প্যাসেজে কিন্তু অরিজিনাল ভাবে থাকবে না, তুমি প্রশ্ন যেভাবে করেছে। এরপরে 4 নাম্বার রুলসটা পড়ো, একটু পড়ো এটা, 4 নাম্বারটা পড়ে নাও। হ্যাঁ, ভাইয়া সবসময় ঠিকই বলে।
এই যে তৌফিকে লিখছে ইউটিউব থেকে আমি লাইভে আসছে সে, এবং সে রেগুলার ক্লাস করে এখন লাইভে। আজকে শুধু কমেন্ট হবে মেহেদী হাসান, আচ্ছা আচ্ছা। লাইভ কোর্সে ভর্তি না হয়ে রেকর্ড ক্লাস সব পাওয়া যাবে না? পাবা, সিরিয়ালি পাবা না, সাজানা পাবা না। আজকে একটা পাইছো তো এক সপ্তাহ পর আরেকটা পাবা, ঠিক আছে না? রেকর্ড যারা দেখতেছো তারা এরকম করে দেখে। কবে স্যার আপলোড করবে নতুন আপডেট ভিডিও, কবে স্যার সাজেশন দিবে, এই অপেক্ষা আছে। তীর্থের কাকের মতো মুখ চেয়ে আছে। হ্যাঁ, কবে দিবে, দিব কিনা তারও ঠিক নাই। আমি তো ওখানে দায়বদ্ধতা না, আমাকে দিতেই হবে। আমি তো ওইটাকে, আমি তো কথা দিই নাই তাদের সাথে দিব। কথা দিচ্ছি কি তাদেরকে? কথা তো দিই নাই আমি। আচ্ছা, এই যে আলিজা আয়াত লিখছে, কেটে আলিজাই তো, হ্যাঁ আলিজা আয়াত লিখছে আমি ইউটিউব দেখে আসছি। হ্যাঁ, তো এরকম অনেকে আছে। দেখো রুল 4, হাউ মানে কি, কেমন, কিভাবে। তারপর হচ্ছে তোমার হচ্ছে মাধ্যম, গভীরতা বোঝায়, উচ্চতা, বয়স, দূরত্ব, পরিমাপ। আমরা তো এগুলো হাউ দিয়ে প্রশ্ন তো করছি এর আগে। হোয়ার মানে স্থান। তোমাদেরকে আমি বলছিলাম যে আমরা প্যাসেজ আছে আমাদের সিলেবাসে 1 নম্বরে, আমরা প্যাসেজের উত্তরটা করবো। আমাদের সব টপিক পড়া শেষ, সবার করব, সবার শেষে করবো প্যাসেজের উত্তর। কেন করছি? কারণ দেখো প্যাসেজের উত্তর করতে গেলে আমাদেরকে টেন্স জানতে হচ্ছে, প্যাসেজের উত্তর করতে গেলে আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব জানতে হচ্ছে, প্যাসেজের উত্তর করতে গেলে আমাকে ডাব্লিউএস কোশ্চেন মাস্ট বি জানতে হচ্ছে। তাহলে এগুলো যদি আমি না জেনে যদি আমি প্যাসেজে যাই 1 নম্বরে, তাহলে কি হবে? আমাদের কোর্সটা প্ল্যান একদম পরিকল্পিত ভাবে সাজানো আছে, প্ল্যান মাফিক ভাবে সাজানো আছে, ঠিক আছে? কখন কোনটা কার পর পড়তে হবে আমরা জানি। আমরা যেভাবে পড়াচ্ছি সেভাবে তোমরা পরীক্ষার আগের রাতেও পড়বা। তো এখানে দেখো হোয়েন হ্যাড জেরি কাম টু দ্য অরফান্স, কখন জেরি এতিমখানায় এসেছিল, কখন এসেছিল, কোন বয়সে এসেছিল। হোয়েন মানে কখন। এখানে দেখো হোয়েন প্রশ্ন করেছে, এখানে হোয়েন প্রশ্ন করার পরে দেখো এখানে কি আছে, হ্যাড আছে, কি আছে, অক্সিলারি ভার্ব হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে মেন ভার্ব আছে। তাহলে এটাকে সাজাও। তাহলে কি হবে, জেরি, জেরি তারপরে কি হবে, হ্যাড, জেরি হ্যাড, তাই না? জেরি হ্যাড, তারপরে কি হবে, এখানে কাম হবে, জেরি হ্যাড কাম টু দা অরফান্স। এই পর্যন্ত আমরা লিখে নিলাম, জেরি হ্যাড কাম টু দা অরফান্স। এখন স্যার তোমাকে এটাই দেখবে, এই জায়গাটা দেখবে, জাস্ট এই জায়গাটা। তোমার প্রশ্ন উত্তর স্যার দেখবে না, জাস্ট দেখবে তুমি প্রশ্নটা ঠিকভাবে সাজাতে পারছো না। তুমি যদি লেখো জেরি হ্যাড কাম, তাহলে স্যার বুঝে যাবে তুমি এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখো। কথা কি বুঝাতে পারলাম? তোমার প্রশ্ন কি দিয়েছো, তুমি এখানে কি দিয়েছো না দিয়েছো এগুলো দেখার স্যার টাইমই নাই, এগুলো দেখবেই না। জাস্ট এতটুকু জায়গা দেখবে, স্যার এতটুকু দেখলে টিক দিয়ে চলে যাবে যদি হয়ে যায়। তার মানে তোমার ওই জায়গাটা উত্তর করার যোগ্যতা আছে, তুমি পারবা। স্যার এই কনফিডেন্সটা তুমি পেয়েছো। মিতু লিখছে আমিও ইউটিউব দেখে আপনার কোর্সে ভর্তি হয়েছি এবং বইও নিচ্ছি। হ্যাঁ, এরকম অনেক আছে, অনেক আছে ইউটিউব দেখে আসছে। জিলাপি বিতরণ করবি না শেষ ক্লাসে আজকে? আচ্ছা, শোনো, বগুড়ার কিছু পাজি মেয়ে ছিল আমার আমার স্টুডেন্ট, হ্যাঁ বগুড়া, তারপর তোমার হচ্ছে কোন কোন জায়গা যেন ছিল। এরা মাঝে মধ্যে বলতো স্যার খুব টেনশন আছে ইংলিশ নিয়ে, যদি পাশ করি স্যার, যদি আল্লাহ পাশ করে স্যার, আপনাকে স্যার বগুড়ার দই খাওয়াবোই খাওয়াবো। নাটোরের কাঁচাগোল্লা এই সেই, হ্যাঁ ওদের কথা বুঝছো। পাশ করার পরে, পাশ করার পরে বলছে স্যার কবে আসবেন বলেন বগুড়ার নাটোর। এখন কথা চেঞ্জ হয়ে গেছে, স্যার আমি গেলে তারপরে খাওয়াবে, বুঝছো। আগে কিন্তু এর কন্ট্যাক্ট ছিল না, এ দুষ্টু। হ্যাঁ, যাই হোক সবাই ভালো করছে আলহামদুলিল্লাহ। হোয়েন হ্যাড জেরি কাম টু দ্য অরফান্স, তাহলে আমরা জেরি এখানে হ্যাড কাম এটা ঠিকভাবে লিখতে পারছি কিনা, আমাদের জায়গাটা হচ্ছে এটাই। আমি যদি এতটুকু ঠিকভাবে লিখতে পারি তাহলে স্যার বুঝে যাবে আমি এটার অ্যান্সার দিতে পারি। যেহেতু বয়স বলছে তাহলে এট দ্য এজ অফ 4, আমাদের এটা দরকার না। আমরা শিখতে আসছি ওটা না, আমরা শিখতে আসছি এতটুকু জায়গা। আমাদের আজকে ক্লাস আসার উদ্দেশ্য হচ্ছে এতটুকু জায়গা আমি ঠিক করে করতে পারছি কিনা, এটাই হচ্ছে আমার। এতটুকু আমি ঠিক করতে পারি, বাকি ওই উত্তরটা তো প্যাসেজের মধ্যে আছে, ঠিক আছে, প্যাসেজের মধ্যে আছে। কথা কি বুঝছো? আচ্ছা, নেট প্রবলেম কি আমার হচ্ছে, বাকিদের কি সমস্যা? আমার কি নেট প্রবলেম হচ্ছে না অন্যদের হচ্ছে বলতো? আমার তো মনে হচ্ছে না নেট প্রবলেম হচ্ছে, কারণ আমিও তো ফোন ইউজ করতেছি, আমার তো ভিডিও আমি ক্লিয়ারই দেখি। মাঝে মধ্যে একজন দুইজন বলছো। লাস্ট ক্লাসে বিরিয়ানি খাবে আমাদের নিশি, হ্যাঁ। হোয়ার ডিড জেরি লিভ, এই যে এই প্রশ্নের উত্তর দাও তো দেখি, অ্যান্সার দেখো না, এটা জাস্ট খালি সাজাও, যেটা অ্যান্সার কিভাবে সাজাবা, অ্যান্সার সাজানোটা দেখো।
এটা যদি অ্যান্সার সাজাতে পারো তো সে কোথায় বাস করতো, দেখো একটু বোঝার চেষ্টা করো। হোয়ার ডিড জেরি লিভ, জেরি কোথায় বাস করতো, তো এটা বাস করতো কোথায়, এটাকে আমরা প্যাসেজের মধ্যে পাবো না, পাবো তো। কিন্তু আমার বিষয় হচ্ছে আমি এই জায়গাটা সাজাতে পারছি কিনা। যদি আমি এই জায়গায় সাজাইতে পারি তার মানে আমি ধরে নেবো যে ওটা আমার হবে, এটা স্যার জানবে। এর জন্য আমার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা, এটা অ্যান্সার করো। নেট ঠিক আছে, এই যে সবাই বলতেছে নেট ঠিক আছে। ইংলিশে 40 পেলে পাস। সামনে বছর থেকে ক্রেডিট যুক্ত হবে ইনশাল্লাহ, আরো স্টুডেন্ট বাড়বে। কারণ এই কোর্স তখন সবাইকে পড়তে হবে, কে ভালো কে খারাপ সবাইকে পড়তে হবে। কারণ কি, ভালো করলে নাম্বার যুক্ত হবে। এই যে জাকির, জাকির লিখছে আমার ওখানে ঠিক আছে। তামান্না সাফা তোমার ওখানে নেটের সমস্যা। দুষ্টু বনিতা, গুড। জেরি লিভড, জেরি লিভড কেন, কারণ হচ্ছে কি ওখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে, ক্লিয়ার। আচ্ছা জেরি কি হবে তাহলে, এখানে লিভড হবে। হ্যাঁ বুঝছো। আচ্ছা ওকে, এরপরে আমরা নেক্সটে আসি। দেখো, হাউ ডিড জেরি উইন দা হার্ট অফ দ্য অথর, জেরি কিভাবে তার গৃহকর্তার বা মালিকের মন জয় করেছিল। বড় বিষয় ওইটা না, বড় বিষয় হচ্ছে যে আমি বাকি অংশটুকু ঠিকঠাক অ্যান্সার করতে পারতেছি কিনা, এই জায়গাটা হচ্ছে বড় বিষয়। এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমাদের বড় বিষয়। আমি যে জায়গা যদি ঠিক করতে পারি তার মানে আমার উত্তর ঠিক আছে। এটা কি হবে, দেখো এই জায়গাটা দেখো, পারো কিনা, কি মনে হয় পারবা, অ্যান্সার করো। দেখো কি আছে, সাবজেক্ট জেরি, ওকে জেরি বসালাম, সাবজেক্টের পরে কি হবে, ভার্ব হবে। ওকে ডিড আছে, ডিড কি নিতে পারবো, পারবো না। তাহলে কি করতে হবে, ডিড দেখে মেন ভার্বে চেঞ্জ করতে হবে। মেন ভার্ব আছে উইন, আমরা জানি ডু ডাজ ডিড কি থাকে, ডু ডাজ আর ডিড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। শুধু প্রেজেন্ট ফর্ম না, ভার্বের বেস ফর্ম হয়, সেখানে বেস ফর্মই আছে। কিন্তু এখানে তো ডিড আছে, ডিড থাকলে আমাকে এই ভার্বটা কি করতে হবে, পাস্টে নিতে হবে। তাহলে এখানে কি হবে, অন। তাহলে জেরি অন, জেরি অন দ্য হার্ট অফ দ্য অথর, তারপর কিসের দ্বারা, তার বাই মানে হচ্ছে দ্বারা, হিজ অনেস্টি অ্যান্ড অ্যাক্টিভিটিস, তার কাজকর্ম এবং তার সততার দ্বারা। বড় বিষয় ওটা না, বড় বিষয় হচ্ছে আমি এতটুকু ঠিকভাবে করতে পারতেছি কিনা ভার্ব এবং মেন ভার্ব প্রয়োগ করে, সেটাই হচ্ছে বিষয়। তো দেখো এটা এটা বুঝতে পারলা কিনা, ডিড থাকার জন্য মেন ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, এটা এটা বুঝছো কিনা। তারপর দেখো, হোয়াট ওয়াজ জেরিস মেন ডিউটি, খেয়াল করে দেখো, হোয়াট ওয়াজ জেরিস মেন ডিউটি। এখানে দেখো জেরিস, জেরিস, জেরিস খালি বললাম, জেরিস মেন ডিউটি এটা পুরোটাই সাবজেক্ট, পুরোটাই কি সাবজেক্ট। তাহলে জেরিস মেন ডিউটি ওয়াজ, জেরিস মেন ডিউটি ওয়াজ, তখন পুরোটা হবে টু চপ উড, কাট কাটা। জেরিস মেন ডিউটি ওয়াজ টু চপ উড। ক্লিয়ার কিনা জানাও, বুঝছো কিনা। এই জায়গাটা পড়ো, এই জায়গাটা পড়ো, এটা দিয়ে তোমাদের প্রশ্ন আসে না, যার জন্য এটা দরকার নাই। আপাতত পড়ে রাখো, শুধু রিডিং পড়ে রাখো, বুঝছো, রিডিং পড়ে রাখো, রিডিং। লেখা কোনটার ক্লিয়ার বলো তো, এটাতে ক্লিয়ার বেশি লাগে না পিডিএফ এ লাগে, এই যে বইয়ের পিডিএফ কোনটা ক্লিয়ার লাগে, এটাতে না ওইটাতে। মানে এখন তো আমাদের ধরো ক্যামেরা নেওয়ার পরে বা বোর্ড নেওয়ার পরে আমরা এখনো পরীক্ষার মধ্যে আছি আর কি, অনেকগুলা ট্রাই করতেছি, আস্তে আস্তে যেটা ভালো লাগবে তখন সেটাতে ফিক্সড হয়ে যাব। এর জন্য সব রকম চেষ্টা চলতেছে। শেষে এসে বুঝতে পারছি না, রেকর্ড দেখতে হবে, হ্যাঁ রেকর্ড দেখতে হবে তামান্না খাতুন, তোমার টেন্সও দেখতে হবে। এরপরে দেখো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ। এইটা বি নাম্বার কোশ্চেন যেটা থাকে, আমরা এতক্ষণে এ নাম্বারের যে 6 মার্ক সেটা নিয়ে আলোচনা করলাম, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বি নাম্বার, এটাতে 4 মার্ক আছে, মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, এবং এখান থেকে নাম্বার তোলা খুবই সহজ এবং এটা সবাই পারবে, জাস্ট একটা নিয়ম দেখাই দিব, ইনশাল্লাহ সবাই পারবে।
বুঝতে পেরেছো? শোনো, আজকে যেহেতু আমাদের মানে লাইভের শেষ ক্লাস, তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের শেষ ক্লাস, আর পরীক্ষার সামনে, আশা করি তোমরা হয়তো অন্যান্য গ্রুপে যুক্ত হয়ে আর ক্লাস করার ইচ্ছা থাকবে না। তো সেই জায়গা থেকে আজকে শেষ ক্লাস। তো তোমরা চাইলে ক্লাসের যে কোনো অংশ স্ক্রিনশট নিয়ে আমাদের যে পাবলিক গ্রুপগুলো আছে সেখানে পোস্ট করে তোমাদের অনুভূতি ব্যক্ত করতে পারো, আমাদের কোন বিষয়গুলো ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, আমাদের সাথে কাটানোর সময়গুলো তোমার কাছে কেমন লেগেছে, তোমরা এই অনুভূতিগুলো ব্যক্ত করতে পারো আমাদের পাবলিক গ্রুপে। ঠিক যেমনটা করেছে আমাদের চতুর্থ পঞ্চম ব্যাচের স্টুডেন্টরা, ওরা কিন্তু ওদের অনুভূতি ব্যক্ত করছে যে আমাদের সাথে থেকে কেমন লেগেছে, করতে পড়াশোনা কতটুকু আগাইছো না আগাইছো, কি অবস্থা, সবগুলো ওরা ডিটেলসে তুলে ধরেছে। ঠিক আছে, তো তোমরা চাইলে তোমরা এই কাজটা করতে পারো। আচ্ছা, আটকে যায় নাই, কথা বলতেছি তো। আমি এই যে সাইডে ছিলাম যার জন্য লেখা দেখতে পাবো। এখন দেখো, হোয়াট ইজ দ্য মেন আইডিয়া এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ। ঠিক আছে, ক্লিয়ার দেখা যায়। অনেক কয়েকজন লিখতেছে আটকে গেছে, আমার আটকায় না তো, আটকাইছে তোমাদের। বুঝছো নি? বাংলা পরীক্ষা দিচ্ছিলে, ওকে। শোনো, তোমরা যারা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আছো তোমাদেরকে বলি, আমাদের বাংলা ডিপার্টমেন্ট যারা, বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থী যারা আছো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। বাংলা ডিপার্টমেন্টের জন্য খুব ভালো একজন অনলাইন টিচার আছেন, খুব ভালো একজন অনলাইন টিচার আছেন, হিমু ভাই। তোমরা নাম শুনছো হয়তোবা, খুব নাম করা, এখন বললাম অনলাইন জগতে বাংলা ডিপার্টমেন্টের জন্য বিরাট কিছু আশীর্বাদ, মানে ব্যাপক স্টুডেন্ট এবং জনপ্রিয়তা তুঙ্গে, পড়ানোর সিস্টেমও খুব ভালো। ঠিক আছে, তো মাশাল্লাহ। তো তোমরা চাইলে তৃতীয় বর্ষে ওনার কোর্সে ভর্তি হতে পারো, অথবা এবার যারা দ্বিতীয় বর্ষে আসছো চাইলে ওনার সাথে যোগাযোগ করে কিছু সাজেশন, কিছু পরামর্শ কিভাবে রেজাল্ট ভালো করা যায় এই সম্পর্কে তোমরা ওনার সাথে কথা বলতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো এই যে ইয়াসিন আরাফাত লিখছে পিডিএফ। ওকে, পিডিএফটা ভালো লাগে নাকি, বইয়ের পিডিএফ? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া, হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ, আমরা এখন এটা অ্যান্সার করব। মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া জিনিসটা কি, এটা তো বললাম যে মেইন আইডিয়া হচ্ছে একটা, সাপোর্টিং আইডিয়াস যেহেতু এখানে প্লুরালের কথা বলছে এখানে হবে একের অধিক, অর্থাৎ দুইটা তিনটা দেওয়ার চেষ্টা করবো। এটা আমরা অ্যান্সার করবো কিভাবে, একটু টেকনিক অবলম্বন করতে হবে। এটা আমরা অ্যান্সার করবো এইভাবে যে দেখো, এরকম করে আমরা কোশ্চেন নাম্বার দিলাম একের বি, এরকম করে অ্যান্সার দিলাম আমরা, দেওয়ার পরে কি করব, দেয়ার আর টু ইম্পর্টেন্ট কনসেপ্ট। টু কেন টু, কারণ হচ্ছে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া যেটা বলছে এই জন্য টু। দেয়ার আর টু ইম্পর্টেন্ট কনসেপ্ট, নেমলি মানে নামগত ভাবে সেটা কি, মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস, নট আইডিয়া, আইডিয়াস। ওকে, আইডিয়াস ইন দিস প্যাসেজ, মানে এই প্যাসেজে দুটো গুরুত্বপূর্ণ টপিকের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে নামগত ভাবে সেটা হচ্ছে মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস। দেয়ার আর গিভেন বিলো, সেটা কি দেওয়া হলো, নিচে দেওয়া হলো। দেয়ার আর গিভেন বিলো, তাদেরকে নিচে উল্লেখ করা হলো, তাদেরকে কি করা হলো বলো, নিচে উল্লেখ করা হলো। তাহলে এই জিনিসটা যাদের কাছে বই নাই তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, এটা দিয়ে লিখবা, হুবহু সুন্দর নাম্বার আসবে। এখন এরপরে আমাদের লেখা শুরু হবে। এই স্ক্রিনশট নাও, দ্রুত স্ক্রিনশট নাও। আমি আমি একটু বসি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। স্ক্রিনশট নাও। হ্যাঁ, তৃতীয় বর্ষে ভর্তি হবা। রুকায়া পারমিন লিখছে স্যার আজকে একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলা মুখস্থ করে লিখতে হবে, এগুলা মুখস্থ করে লিখতে হবে, বুঝছো? এগুলা মুখস্থ করে লিখতে হবে। তাহলে দেয়ার আর টু ইম্পর্টেন্ট কনসেপ্ট, নেমলি নামগত হবে সেটা কি, মেন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস ইন দিস প্যাসেজ। দেয়ার আর গিভেন বলো, সেগুলা কি হলো, নিচে দেওয়া হলো। ঠিক আছে, সেটা নিচে দেওয়া হলো। এখন আমরা এই পাশে লিখবো। তোমরা চাইলে এই জায়গার স্ক্রিনশট নিতে পারো, নিয়ে তোমরা গ্রুপে পোস্ট করতে পারো। আমরা দেখো এখানে আমরা ওই জিনিসটা লিখে দিচ্ছি, তোমরা কিভাবে অ্যান্সার করবা, জাস্ট এখানে ফুল ফর্মটা লেখা আছে। এখানে ছিল হাফ অংশ, এটা ছিল অর্ধেক অংশ, আর এটা হচ্ছে পুরো অংশ। তোমরা চাইলে এটার পুরো অংশটা স্ক্রিনশট নিতে পারো। তোমাদের বইয়ে কিন্তু আছে এগুলা, এগুলো যে বিষয়গুলো দেখাচ্ছে এগুলো তোমাদের বুনদল কম্পালসারি ইংলিশ বইয়ে আছে, বই থেকে দেখাচ্ছে। তো যারা বই সংগ্রহ করতে চায়, যারা বইটা সংগ্রহ করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে বই সংগ্রহ করা খুবই সহজ, কঠিন কিছু না। এই জায়গাটা নাম্বার দেখাচ্ছে তোমাদেরকে, এই নাম্বারটা দেখে তোমরা বই সংগ্রহ করতে পারো, এই যে এই নাম্বারটা দিয়ে। ঠিক আছে, এই দুইটা নাম্বার আমাদের পার্সোনাল নাম্বার, কল দিলে আমি নিজে রিসিভ করি। তো
তো রাত হয়ে গেলে 12টা 1টার দিকেও যদি হয় তাহলে এসএমএস করবা, আমরা রিপ্লাই দিব। আর যদি দিনে হয় তাহলে পারলে কল দিও অথবা এসএমএস করো, তোমাদের যেটা সুবিধা। আমাদের ফেসবুক আইডিতে প্রবলেম থাকার জন্য আমরা অনেকের সাথে চ্যাট করতে পারতেছি না ফেসবুকে, দুই একটা এসএমএস করার পরে ফেল দেখাচ্ছে, হ্যাঁ, যার জন্য সবার সাথে এসএমএস এর রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের সেই জায়গাটায়, এইখানে। তো দেখো এটাকে আমরা বড় করি, ঠিক আছে, স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা দেখো এখানে কি আছে, তাহলে ওই সেন্টেন্সটা আমরা এখানে লিখছি, দেয়ার আর টু ইম্পর্টেন্ট কনসেপ্ট নেমলি মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস ইন দিস প্যাসেজ দেয়ার আর গিভেন বিলো, সেগুলো নিচে দেওয়া হলো। ঠিক আছে, মেইন আইডিয়া কি জিনিস এবং সাপোর্টিং আইডিয়া কি জিনিস এটা একটু বুঝতে হবে। আমাদের কিন্তু চ্যালেঞ্জিং ব্যাচ চলতেছে, তোমরা জানো যে 2টা ক্লাস হয়েছে ওদের চ্যালেঞ্জিং ব্যাচ, এবং 2টা ক্লাসে আমরা কি করছি, মোটামুটি 60টা সিনোনিম অ্যান্টোনিম থেকে, সেখান থেকে আমরা করে দিচ্ছি হচ্ছে 20 আর 16, 36টা, 60টার মধ্যে 36টা দিচ্ছি, আর বাকি আছে 30টা, 30টার মধ্যে এখন কয়টা হবে দেখা যাক সামনের ক্লাসে। মোটামুটি 50-60টা দিব সিনোনিম অ্যান্টোনিম। আর তোমাদেরকে যে রাইটিং পার্টগুলো দিছে ওদের রাইটিং পার্টগুলো করানো হয়েছে, তো ওটা তো বলছি যে কোনগুলা নোটিশ পোস্টার লাগবে, কোনগুলা অ্যাপ্লিকেশন পড়তে হবে, কোনগুলা রাইটিং পার্ট পড়তে হবে, এটা তো বলে দিছে তাই না। ওগুলা তো তোমাদের সাথে মিল আছে, ওরা একটু এক্সট্রা কিছু পাবে অবশ্যই, কারণ যারা ভর্তি হয়েছে টাকা দিয়ে এত টাকা খরচ করে। তো দেখো এখানে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস, তো তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল যদি ভর্তি হতে চায় তাহলে সেখানে কিন্তু ভর্তি হতে পারবে, এটাও বলে দেও। চ্যালেঞ্জিং মেসেজ যেটা, এটা আমাদের আজকে আজকে যারা আমাদের যে ক্লাসটা শুট করতেছে এটা হচ্ছে আজকে 3 তারিখে, 3 তারিখ 3 অক্টোবর, ঠিক আছে, যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে বলি এই ভিডিওটা হচ্ছে 3 অক্টোবর। মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস আমরা এইভাবে বক্স করব, বক্স করে সুন্দর করে লিখবো, বক্স করলে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে, বুঝছো, বক্স করলে নাম্বার বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। শোনো ওদের সিনোনিম অ্যান্টোনিমটা দেওয়া হয়ে গেলে ওদের যে 90টা সিনোনিম অ্যান্টোনিম দাগাই দিব, যখন দাগাই দেওয়া শেষ হয়ে যাবে আগামী দিনের ক্লাসে শেষ হয়ে যাবে দাগানো, হ্যাঁ। তো দাগানো শেষ হয়ে গেলে তারপরে কয়টা দাগালাম 90টার মধ্যে ওই কয়টা তখন তোমাদেরকে দিয়ে দিব। তোমরা আমার পেড বেসে স্টুডেন্ট, তোমরা তো পাবাই, অবশ্যই পাবা, ঠিক আছে, সাজেশন গুলো পেয়ে যাবে আস্তে আস্তে। স্যার ওই ব্যাচে কয়জন স্টুডেন্ট, চ্যালেঞ্জিং ব্যাচে 60+, 60 জন প্লাস স্টুডেন্ট যুক্ত হয়েছে চ্যালেঞ্জিং ব্যাচে আমাদের 15 দিনের যে ব্যাচটা সেটা। এখানে দেখো মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস, খেয়াল করো মেন আইডিয়া কিন্তু আইডিয়াস না, সাপোর্টিং আইডিয়াস কিন্তু আইডিয়া না, ঠিক আছে। মেন আইডিয়া বলে এখানে আমরা মুখস্থ একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে ইন দিস প্যাসেজ, মানে এই প্যাসেজটা দ্য রাইটার ফোকাস অন, যেখানে কি দিব টপিক নেম, ফোকাস অন কি করে এখানে কি দিব টপিক নেম। এখন এখানে ধরো কি টপিক নিয়ে প্যাসেজ আসতে পারে, আমরা যদি দেখি, দেখো এখানে টপিক নেমটা দিব আমরা, আচ্ছা দেখছি একটু পরে। এন্ড দিস ইজ দ্য মেন আইডিয়া অফ দিস প্যাসেজ, এবং এটা হচ্ছে প্যাসেজের মেন আইডিয়া। কিভাবে লিখবো, তাহলে ইন দিস প্যাসেজ, দেখো আমার সাথে পড়ো, আমার সাথে পড়ো, ইন দিস প্যাসেজ, ইন দিস প্যাসেজ দ্য রাইটার মানে লেখক ফোকাস অন মানে ফোকাস করেছেন কিসের উপরে, ওই টপিকের উপরে, এন্ড দিস ইজ দ্য মেইন আইডিয়া, এবং এটা হচ্ছে মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের এটা হচ্ছে মেইন আইডিয়া। তাহলে এখানে টপিক নেমটা দিব আমরা। এই যে 23 সালে যে প্যাসেজটা পড়লাম, সেই 23 সালে যদি প্যাসেজটা দেখি আমরা, দেখো 23 সালে প্যাসেজটা কিন্তু অন্যান্য যে কোনো বারের থেকে তুলনামূলক কঠিন ছিল, অন্যান্য যে কোনো বারের থেকে। তো এই প্যাসেজটা দেখে তোমরা একটু জাস্ট এখানে বের করো তো যে প্যাসেজের মেইন আইডিয়া কি হবে। এটা হচ্ছে প্যাসেজের প্রথম অংশ, জাস্ট 3টা লাইন পড়লে বোঝা যায় প্যাসেজটা কি নিয়ে লেখা। 3টা লাইন পড়লে তোমরা এখানে প্যাসেজের মেইন আইডিয়া বের করবা, মানে মেইন শব্দটা কি হবে এখানে। ওই যে বন্যা আছে চ্যালেঞ্জিং বেসে, বন্যা বলতে পারবে যদি 60টার মধ্যে কয়টা দিছি, সিনোনিম অ্যান্টোনিম 60টার মধ্যে 36টা হয়েছে তাই না। আর আগামী দিন 30টা দাগাই দেবো, দিয়ে 90টা হয়ে যাবে, 90টার মধ্যে কয়টা হয় তারপর দেখা যাবে। এই যে মিথিলা শরীফ আছে চ্যালেঞ্জিং বেসে, চ্যালেঞ্জিং বেসে কারা কারা আছো তাহলে এখান থেকে বেশ কয়েকজনে আছো। 50টা কোনগুলা স্যার, স্যার আমাদের বঞ্চিত করবেন না, বৈষম্য করবেন না, আন্দোলন করবো কিন্তু। তোমরা পাবা, তোমরা পাবা, সমস্যা নাই, টেনশন করো না। বক্স অবশ্যই পেন্সিল দিয়ে করবা, পেন্সিল দিয়ে করলে কি হবে বক্সটা সুন্দর হবে, কাটাকাটি করতে পারবা, মিশাইতে পারবা, আবার দিয়ে আবার দাগাইতে পারবা। আর বক্স বা ছক বা মার্জিন সবকিছু পেন্সিল দিয়ে করতে হয়, সবগুলো পেন্সিল, চিত্র মিত্র যত ছাপাছাপি টানাটানি আছে খাতার মধ্যে সবকিছু পেন্সিল দিয়ে করবা, সবকিছু পেন্সিল, ঠিক আছে। মেরিন বায়োলজি, যে সাদিয়া মিম লিখছে মেরিন বায়োলজি, গুড, মেরিন বায়োলজি।
দ্য ওসিয়ান অ্যাবাউন্ডস, গুড। এই যে নিশিও আছে চ্যালেঞ্জিং ব্যাচে, গুড। তোমাদের এই ব্যাচ থেকেও তো অনেকে আছে দেখছি। আচ্ছা, তার মানে নিশির এখনো ক্লাস শেষ হয় নাই। নিশি, বন্যা, তারপর হচ্ছে মিথিলা, এরা আবার চ্যালেঞ্জিং ব্যাচের সাথে যুক্ত আছে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি এই দ্য ওসিয়ান অ্যামাউন্টস। শোনো, ওসিয়ান অ্যামাউন্টসটা তো আসলে ওইভাবে হয় না। দ্য ওসিয়ান অ্যামাউন্টস, ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল লিভ ইন দ্য ওসিয়ান অ্যান্ড স্টাডি অফ দিস কল ইজ মেরিন বায়োলজি। এটাই হচ্ছে মূল আলোচনা আমাদের। এখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের টপিক নেম, মেরিন বায়োলজি। এই মেরিন বায়োলজিটাই হচ্ছে আমাদের এখানকার মেন আইডিয়া। এবং এই মেরিন বায়োলজি আমরা এই মেন আইডিয়াটা পেয়ে গেলাম, তখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তাহলে তো তোমরা কমন পেয়ে গেলা এখান থেকে যে আসলে কিভাবে 23 সাল দেখে যদি বুঝতে পারো এই কঠিন জিনিসটা, বাকি এত কঠিন থাকবে না, এত কঠিন থাকবে না। ওকে, তাহলে এখানে যে অংশটা ছিল আমাদের এই মেন আইডিয়া, এই মেন আইডিয়াতে এসে আমরা এখানে কি করবো, ইন দিস প্যাসেজ দ্য রাইটার্স ফোকাস অন, এই দেখে নিব মেরিন বায়োলজি এন্ড দিস ইজ দ্য মেন আইডিয়া অফ দিস প্যাসেজ। কাজ শেষ। এই পাশে, এই পাশে কি করব, এই পাশে কিন্তু তোমরা আবার ভুলেও এখান থেকে আবার এই কাজ করো না যে আমি এখানে যেটা লিখছি, হ্যাঁ এই জায়গাটা আমি যেটা লিখছি, এই যে প্যাসেজ হতে ইম্পর্টেন্ট সেন্টেন্স দিতে হবে, এই অংশটা তোমরা দিও না। এটা তোমাদের জন্য না, তোমাদের জন্য যে এটা, ঠিক আছে, হে তিনটা, ওগুলো দেওয়া যাবে না তোমাদের, ওটা আমি তোমাদেরকে বোঝার জন্য দিচ্ছি, ঠিক আছে, বোঝার জন্য দিচ্ছি। তাহলে এখানে কি করবা, এখান থেকে 3টা সেন্টেন্স, ওই প্যাসেজ থেকে 3টা সেন্টেন্স দেখে দেখে দিয়ে দিবা। অথবা তামান্না খাতুন লিখছে, স্যার আমার আম্মু এখন বললো আপনার কথা একটাও বাধে না, খুব সুন্দর করে পড়ান আপনি। আচ্ছা, থ্যাংক ইউ। সালাম দিও আমার আমার পক্ষ থেকে, আন্টিকে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য এবং আমার শিক্ষার্থী, আমার স্নেহ শিক্ষার্থীর জন্য, সবার জন্য, যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো কিছু করার তৌফিক দেয়। আর মায়েদের দোয়া সবচেয়ে বড় দোয়া। হ্যাঁ, মায়েরা দোয়া করলে সেটা বিফলে যায় না। মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া। কিসের কি হুজুরের থেকে দোয়া নিবা, কিসের ওই বড় পীরের থেকে দোয়া নিবা, দরকার নাই। মা বাবা যে দোয়া করবে তার মানে মাটিতে পড়বে না একটা, ইনশাল্লাহ। ঠিক আছে। স্যার মেইন আইডিয়ার নাম লিখবো নাকি একটা বাক্য লিখবো? জাস্ট এখানে যে ইন দিস প্যাসেজ দ্য রাইটার ফোকাস অন মেরিন বায়োলজি, জাস্ট এখানে মেরিন বায়োলজি লিখবা। এই জায়গাটা জাস্ট এখানে মেরিন বায়োলজি এতটুকু, ঠিক আছে। মেরিন বায়োলজি মানে জাস্ট শব্দ, একটা শব্দ, এখানে অন দিয়ে এখানে টপিক নেমটা জাস্ট শব্দটা লিখবা, বাক্য লেখা দরকার না, শব্দ। এন্ড দিস ইজ দ্য মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ, ঠিক আছে। এটা আমরা ওখানে শব্দ বসাবো, আর ওখানে শব্দ বসালে তো এত টোটালটা মিলে আমাদের কি হচ্ছে, একটা প্যাসেজের একটা বাক্য হয়ে যাচ্ছে না, সেটা। আর এখানে আমরা কি করব, এখানে আমরা যেটা করব, টেকনিক্যালি তুমি যেই কোশ্চেনের উত্তরগুলো দিছো এই নাম্বারে, সে 3টা কোশ্চেনের উত্তর এখানে 3টা বসায় তো হয়ে যাবে, বুঝছো। টেকনিক্যালি ওখানে 3টা প্রশ্নের উত্তর দিছো, খোঁজাখুঁজি না করে ওই 3টা প্রশ্নের উত্তর এখানে জাস্ট বসাই দিবা। সময় কম তো, অত খোঁজাখুঁজি সময় নাই, জাস্ট এখানে বসাই দেওয়া হয়ে যাবে। ওইটা আহামরি কিছু না। সাপোর্টিং আইডিয়া, সাপোর্টিং মানে হচ্ছে এখানে কোনো ফ্যাক্ট না, তোমার কাছে যেটা মনে হয়েছে যে এটা সহায়ক, এটা দিবা, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে 1-এর বি আমরা এখন পারবো, মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া। বলো। তোদের নেট স্লো বান্টি, তোর সাবান স্লো নাকি রে? তোদের নেট স্লো, হ্যাঁ তোরা স্লো, তোদের নেট স্লো। হ্যাঁ, সব গান্ড গান্ডির জন্য দোয়া করবেন। যারা দেখতে পাচ্ছ না নেটের জন্য, তারা এই ভিডিওটা পরে রেকর্ড দেখে নিও, খুব মজা লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর শেষ পর্যন্ত থাকো, শেষ পর্যন্ত থাকো, তোমাদের সাথে কিছু কথা আছে, কথা বলবো কিন্তু, হ্যাঁ শেষ পর্যন্ত থাকবে, কথা আছে তোমাদের সাথে। এরপরে দেখো এখানে আমাদের যেটা আছে, রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ এন্ড মেক ইউর অন সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। এইখানে দেখো, এই যে এখানে একটা প্রশ্ন আছে, রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ এন্ড মেক ইউর অন সেন্টেন্স উইথ দ্য মেন ওয়ার্ড। খেয়াল করে দেখো এইখানে যেটা করছে, এই জায়গাটা কি করছে, এই যে হার্মফুল, ওখানে একটা শব্দ আছে, হ্যাঁ এখানে একটা শব্দ আছে। আচ্ছা দেখো এখানটা দেখো, এই যে হার্মফুল মানে ক্ষতিকর, তারপর হচ্ছে সাবস্টেন্স, তারপর হচ্ছে জেনারেট, ইউটিলিটি, ভ্যাপর, বিলিফ আর কম্পোজ।
এই শব্দগুলা এগুলো হচ্ছে আমাদের গিভেন ওয়ার্ড। কেন? কারণ এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিভেন, মানে দেওয়াই আছে আগে থেকে। এই অংশটা হচ্ছে গিভেন ওয়ার্ড, আমরা এই পাশে লিখে নিলাম। এখন যদি কেউ মনে করে আমি সব করে লিখবো, তাহলে অবশ্যই সব করে লিখলে আগে সব টানা যাবে না, আগে লিখতে হবে, এটা লিখতে হবে, তারপর এটা লিখতে হবে। তারপরে যদি আমাদের জায়গা না লাগে তখন আমরা টান দিব। অনেকেই আগে সবগুলো দাগ টেনে নেয়, এইভাবে সবগুলো দাগ টেনে নেয়। এটা ভুল ধারণা, এটা করা যাবে না, কারণ তোমার কোন বাক্য কখন লাগবে আর কতটুকু কোন বাক্য এটা তুমি জানো না, ঠিক আছে? এটা করা যাবে না। তাহলে আমরা কি করব? হার্মফুল করলাম, হার্মফুল পরে হচ্ছে আমরা এই এটার কি চেঞ্জ ওয়ার্ড, মানে হচ্ছে তোমার এটার সমার্থক শব্দ লিখতে হবে। হার্মফুল মানে ক্ষতিকর, ইনজুরিয়াস মানে ক্ষতিকর, ঠিক আছে? এবং আমরা যখন বাক্য তৈরি করব তখন অবশ্যই গিভেন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করব, অর্থাৎ এই ওয়ার্ডটা দিয়ে বাক্য তৈরি করব, ঠিক আছে? তাহলে স্মোকিং ইজ হার্মফুল টু আওয়ার হেলথ, এটা এটা তোমাদের জন্য খুব সহজ। ওই যে প্যাসেজে দেখবা যে ওয়ার্ড, প্যাসেজ থেকে যেখানে যে গিভেন ওয়ার্ড গুলো দেওয়া থাকবে সি নাম্বারে, এটা কিন্তু প্যাসেজ থেকে দেওয়া থাকবে। সো প্যাসেজ থেকে দেওয়া থাকবে মানে আমাকে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে এই শব্দগুলো বের করতে হবে, এবং যে সেন্টেন্সটা দেওয়া আছে প্যাসেজে সেই সেন্টেন্সটা আমরা এখানে তুলে দিতে পারবো খুব ইজিলি। বুঝা গেছে? খুব সহজ কিন্তু এটা, বুঝছো? রিয়া চৌধুরী কাজ শেষে একটা দোয়ার আয়োজন করেন, আচ্ছা। বুঝছো? হ্যাঁ, যাদের ওখানে সমস্যা, নেটের সমস্যা, ওটা তাদের সমস্যা, পার্সোনাল সমস্যা। আমার হলে সবার হইতো, ঠিক আছে? তাহলে এটা এটা বুঝছো কি? তাহলে এই ওয়ার্ড গুলা প্যাসেজের মধ্যে আছে, প্যাসেজ থেকে নিয়ে নিয়ে দিচ্ছে এখানে, জাস্ট আমাকে শুধু এই যে চেঞ্জ ওয়ার্ড গুলো বসাইতে হচ্ছে। এটা একটু কঠিন হতে পারে তোমাদের জন্য, এই আইটেমটা শুধুমাত্র 5 মার্কের এই আইটেমটাই তো দরকার নাই। যদি না পারো পরীক্ষার হলে, যদি এটা না পারো টেনশন করার দরকার নেই, মনে রাখবা এটা তোমার পাস ফেল ডিমান্ড করবে না, তোমার পাস ফেল নির্ভর করছে গ্রামারের উপরে, ঠিক আছে? গ্রামারের উপরে পাস ফেল নির্ভর করে, সো ওইটাতে ফোকাস করো বেশি। এটা বিষয় না, এটা প্যাসেজ থেকে দেখবা, যদি চেঞ্জ ওয়ার্ড নাও পারো তা বাক্যটা তৈরি করো। তুমি চেঞ্জ ওয়ার্ড পারতেছো না, সো নো প্রবলেম, তুমি এটা এভাবে লিখলা, লেখার পরে বাক্য তৈরি করে দিলা, দুই তো পাবা, দুই তো পাবা বাক্য তৈরির জন্য। আর ওয়ার্ড সহ লিখতে পারলে তো খুবই ভালো হয়। ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন আমরা যেটা করব, এখন ও আচ্ছা, আরেকটা বিষয় যেটা আসি তোমাদের, এই যে বাক্য তৈরি নিয়ে যেটা কথা বলছিলাম, অনেকে বাক্য তৈরি করতে পারে না, সে জাদুটাও আমাদের হাতে আছে, ঠিক আছে? যাদের নেটের সমস্যা, বাবা আমি লিখে দিচ্ছি বোর্ডে, আমি বোর্ডে লিখে দিচ্ছি, যাদের নেটের সমস্যা, তোমরা তো শুনতে পাচ্ছ না, আমি এটা লিখে দিচ্ছি বোর্ডে, হ্যাঁ? কেমন করে লিখে দিব যে এখানে দেখ, আরে যাদের নেটের সমস্যা, খেয়াল করে দেখো এখানে নেট সমস্যা যাদের, আরে পেন নিচ্ছি না, বারবার ভুল হচ্ছে। দেখো, নেট সমস্যা যাদের, নেট সমস্যা, নেট সমস্যা তো, নেট সমস্যা যাদের, তারা কি করবা? তারা হচ্ছে ফোনটা অন অফ করো, অন অফ ফোন, ঠিক আছে? অন অফ করে এগেন চালু করো, এগেন অন, এন্ড নেক্সট, ওকে? অন অফ করো, অন অফ করে আবার চালু করো, তবে এরোপ্লেন মোড করো, এরোপ্লেন মোড করে চালু করো। নেটের সমস্যা যাদের, তারা কি করবা? অন অফ করবা, ফোন অন অফ করবা, করে আবার চালু করে আবার দেখবা। স্যার প্রকৃতিও চাইছে না যে আপনি ছেড়ে যান, তাই এত নেটের সমস্যা হচ্ছে। আহারে মানে সি নাম্বার অনেক কঠিন না, শোনো, যাদের বাক্য তৈরি করতে কঠিন মনে হয় তারা এই 4টা বাক্য মাথার মধ্যে গেঁথে নিও। এবং শুধু এটা এই ক্ষেত্রে না, এটা তোমাদের কাজে লাগবে সিনোনিম এবং অ্যান্টোনিয়মে যে বাক্য তৈরি, তারপরে হচ্ছে সাফিক্স প্রেফিক্স অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডের যে বাক্য তৈরি, সেখানে কাজে লাগবে, এবং আমাদের যে প্যাসেজের যে বাক্য তৈরি সেটাতেও কাজে লাগবে। সো এই 4টা বাক্য মাথার মধ্যে রেখে নাও, ঠিক আছে? 4টা বাক্য, এই জাস্ট শূন্য স্থানের জায়গায়, এই যে শূন্য স্থান আছে এখানে, এই যে শূন্য স্থান আছে, এই যে এখানে শূন্যস্থান আছে, এখানে জাস্ট ওই ওয়ার্ডটা বসাই দিবা। ওই ওয়ার্ড, ধরো হার্মফুল লিখলাম না, তাহলে এখানে আমরা হার্মফুল লিখে দিব, এখানে হার্মফুল, ঠিক আছে? জাস্ট এখানে হার্মফুল লিখে দিব। এইভাবে করে 4টা বাক্য তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এখন না পারলে কি করবা? নাই মামার থেকে কানা মামা ভালো না, বলো?
নাই মামার থেকে তো কানা মামা ভালো। বলো ক্লিয়ার হয়েছে কিনা, কত পাচ্ছে? 9টা 44, 9টা 44 বাজতেছে। ওকে, হয়ে যাবে ইনশাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে। স্যার রাউটার ধরে ঝাঁকাচ্ছি, আর কি করবো, রাউটার ধরে ঝাঁকায় লাভ নাই বনিতা। আহ, সুরাইয়া আক্তার লিখছে স্যার, এই সেন্টেন্স তৈরির টেকনিকটা বইয়ে আছে, এটা সিনোনিম অ্যান্টোনিম আছে। সিনোনিম অ্যান্টোনিমের একদম প্রথম পেজের উপরের দিকে দেখবা, প্রথম পেজের উপরের দিকে দেখবা, উপরের অংশে যেখান থেকে আমাদের ওয়ার্ড গুলা শুরু, 1 নাম্বার ওয়ার্ড বলে যেখান থেকে শুরু, সেই তার উপরের অংশে আছে এই ওই 4টা সেন্টেন্স, সেখান থেকে পেয়ে যাবা। ঠিক আছে, যারা লাইভটা দেখতে পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে ওরা নেটের জন্য, রাউটার ধরে নাকি ঝাঁকাঝাঁকি করছে, তারপরে কাজ হচ্ছে না, আর কি বলার আছে। ঠিক আছে, তাহলে এই 4টা সেন্টেন্স তোমাদের কাজে লাগবে। এখন আসো সামারিতে। কি এটা? সামারি। আমরা সামারি কিভাবে লিখবো, সামারিতে, সামারি আমরা কিভাবে লিখবো সেটা এখন আসো। সামারিতে কিভাবে আমরা অ্যান্সার করবো সেটা আসো। আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার ঝরঝরা তকতকা লাগছে। ঠিক আছে, তো আমরা এখন আসি সামারিতে কিভাবে লিখবো। সামারি লেখার সময় আমরা কি করি, অনেকে ভুল একটা কাজ করি, আমরা মনে করি যে প্যাসেজ থেকে 4টা 5টা বাক্য উল্লেখ করে দেবো, সামারি হয়ে যাবে। ঠিক আছে, এইটা ভুল ধারণা। প্যাসেজ থেকে 4টা 5টা বাক্য লিখলে সামারি হলো না। সামারি লেখারও একটা সুন্দর একটা ওয়ে আছে, আমরা সেই ওয়েটা অ্যাপ্লাই করব এবং সামারিতে ইনশাল্লাহ ফুল মার্ক পাবো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এখানে কি করব, সামারি লেখার যে একটা টেকনিক আছে, এটা একটা টেকনিক মুখস্থ করে যাব, এই একটা টেকনিক অ্যাপ্লাই করে যাব, একটা জাস্ট এই একটা টেকনিক অ্যাপ্লাই করে যাব, ইনশাল্লাহ পরীক্ষাতে সামারিতে ফুল মার্ক পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, টেকনিকটা দেখে নাও, টেকনিকটা দেখে নাও। টেকনিকটা দেখে নাও, এই একটা টেকনিক অ্যাপ্লাই করে আমরা পরীক্ষায় পুরো সুন্দর একটা সামারি লিখতে পারবো। আজকে শুধুমাত্র তোমাদের ক্লাস রেখেছি, আজকে অন্য কোনো ব্যাচের ক্লাস রাখি নাই, কারণ তোমাদের সাথে কথা বলবো আজকে স্পেশাল ভাবে, আর তোমাদের ক্লাসটা শেষ করবো, তাই আমরা এই ক্লাসটা 2টা ক্লাসে শেষ করি। কোশ্চেনটা একদিনে বোঝাই, ওখানে 1 ঘন্টা লেগে যায়। আর BCD মানে সামারি, তারপর হচ্ছে মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, C নাম্বার ওয়ার্ড যেগুলা বাক্য তৈরি, সেটা এই 3টা অংশ আরেকদিনে করাই। তো আজকে যেহেতু ফুল একটা সময় তোমাদেরকে দিচ্ছি, আমাদের তো ডেইলি 3টা করে ব্যাচ চলতেছে, আলহামদুলিল্লাহ আজকে তোমাদের ব্যাচটা শেষ হলে আমাদের 2টা করে ব্যাচ চলবে, একটু একটু মুক্ত হওয়া যাবে আর কি। হুম, তো এটার স্ক্রিনশট নিতে পারো, যাদের কাছে বই নাই তারা এটার স্ক্রিনশট নিতে পারো, যারা এই ভিডিওটা পরে দেখবে, তোমাদের কাছে তো বই নাই, তো এটার স্ক্রিনশট নিয়ে নাও, ইনশাল্লাহ ভালো লাগবে। এই একটা সামানের দিকে আমরা সবগুলো অ্যান্সার করতে পারবো। এটা কিভাবে শুরু করবো দেখো, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। এখন অনেকে আবার এখানে প্রশ্ন করে, স্যার আমরা তো কারেকশনে পড়েছি ডিসকাসডে পরে অ্যাবাউট হয় না। হ্যাঁ হয় না, তবে ক্ষেত্র বিশেষে। ঠিক আছে, আচ্ছা, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস, এটা হচ্ছে সেই প্যাসেজ যেখানে আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে কি নিয়ে রে? মেরিন বায়োলজি। কি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, বলো? মেরিন বায়োলজি না? মেরিন বায়োলজি নিয়ে আলোচনা করা হয়েছে, সো এখানে আমরা কি লিখবো, মেরিন বায়োলজিটা লিখবো। কথা কি বুঝছো? তাহলে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, কি হবে, মেরিন বায়োলজি। টেকনোলজিয়া নাকি? টেকনোলজিয়া। টেকনোলজিয়া, এই যে নিশি দুষ্ট আছে, ভালো দুষ্ট আছে। টেকনোলজিয়া, মাথায় যে উদ্ভট উদ্ভট বিষয় আসে। হ্যাঁ, বুবু রাউটার ধরে কাজ নাই, রাউটার ধরে ঝাঁকায় লাভ নাই। হ্যাঁ, রাউটার ধরে ঝাঁকায় লাভ নাই, বরঞ্চ যে ইয়া বললো না যে পানিতে ফেলাই দাও, ওটাই ভালো হবে। কয়দিন আগে আমার তো দেখলাম, আমি তো উন্মাদ হয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম, মানে আমার নেটের সমস্যার জন্য পাগল প্রায় বলা যায়। আরে ভাই, যে ব্যাচে ক্লাস নিই সেটাতে নেটের সমস্যা, যে ব্যাচে নিই সেটাতে সমস্যা। এমন একটা অবস্থা হলো যে আমি নেট প্রবলেমের জন্য আমি পিছিয়ে যাচ্ছি, কোনো ব্যাচে ঠিকভাবে ক্লাস নিতে যাচ্ছি না, জমা পড়ে যাচ্ছে ক্লাস। ঠিক আছে না, পিছিয়ে যাচ্ছে। আমার তো মাথা তো আওলা ভালো হয়, কয়েকদিন বললাম না যে ডিপ্রেশনে চলে গেছিলাম, মাথা টাথা সব গরম হয়েছিল মাঝে। ওই হচ্ছে বিষয়, নেটের সমস্যা। এর মধ্যে আবার কিনলাম ক্যামেরা, ক্যামেরা কিনলাম, নেটের সমস্যা, ক্যামেরা সেটআপ জানতাম না, সব মিলাই ক্যামেরা দিত ঝাপসা ভিডিও। ঠিক আছে, এই নিয়ে আমি তো পুরাই অবস্থা খারাপ, বুঝছো? এখন সবকিছু ঠিকঠাক, মাশাল্লাহ এখন ভালো।
তো ডিভাইস যদি প্রবলেম করে, নেট বা ডিভাইস যদি প্রবলেম করে, তাহলে এর থেকে কষ্টের কিছু নাই। যেটা তোমাদের এখন বুঝতে হবে, তোমাদের প্রবলেমটা আমি বুঝতে পারছি, কেউ না বুঝুক, কেউ না জানুক, আমি তো জানি নাকি। হ্যাঁ, এটা মুখস্থ করলে যে কোনো সামারি লিখতে পারবা। ঠিক আছে। পাজি সব কাজের কাজী এরা। দেখো সামারি, দেখো দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, কি হবে অ্যাবাউট হচ্ছে মেরিন ভ্যালু, যেহেতু আমাদের প্যাসেজটা কি ছিল, মেরিন ভ্যালুজ নিয়ে। গিভ আস এ মাল্টি ডাইমেনশনাল কনসেপশন, মাল্টি ডাইমেনশনাল বানানটা দেখবি, বানানটা ভুল করো তোমরা সবাই, তাহলে এখানে মাল্টি ডাইমেনশনাল কনসেপশন মানে বহুমাত্রিক ধারণা। অ্যাবাউট, অ্যাবাউট নে কি, অ্যাবাউট হচ্ছে ওসিয়ান, অ্যাবাউট কি সমুদ্র নিয়ে ধারণা দিচ্ছে, অ্যাবাউট কি নিচ্ছে, অথবা তুমি এখানে চাইলে মেরিন বায়োলজি আবার দিতে পারো, অ্যাবাউট মেরিন বায়োলজি। দ্য রাইটার অফ দ্য অ্যাবভ প্যাসেজ, মানে উপরে প্যাসেজের মানে রাইটার ডিসক্রাইবস বর্ণনা করেছে দ্যাট, দ্যাট বলে এখানে তুমি তোমার পছন্দ মতো তিনটা সেন্টেন্স দিয়ে দিবা। দরকার হলে তুমি আবার ওই আগের মতো করেই, যে আমরা সাপোর্টিং আইডিয়াসে যে তিনটা চারটা সেন্টেন্স দিচ্ছি, সেই সাপোর্টিং আইডিয়াসের তিনটা চারটা সেন্টেন্স তুমি এখানে দিয়ে দিবা, খোঁজাখুঁজির সময় নাই অত। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখছো ইন দ্য অ্যাবভ প্যাসেজ, উপরের প্যাসেজে দ্য উই নোটিস দ্যাট, আমরা খেয়াল করেছি, ইট ইজ এ কন্টেম্পোরারি মানে সমসাময়িক পার্সপেক্টিভ দৃষ্টিকোণ থেকে, দ্যাট হ্যাজ বিন ডিসকাস, যেটা আলোচনা করা হয়েছে, এন্ড দ্য রাইটার অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইজ সাকসেসফুলি টু দিস পারপাস, এবং যিনি রাইটার এই প্যাসেজের, তিনি তার মানে সফলভাবে তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পেরেছেন। এই একটা সামারি, আমরা যেটা পুরো সামারিটা সুন্দর করে লিখবো, এখানে তিনটা সেন্টেন্স এর মধ্যে দিয়ে দিব শূন্যস্থানের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের একটা পুরো একটা সামারি সুন্দর করে গঠন হয়ে যাবে। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এই আমার আমার অর্ধেক গাওয়া গান সুরাইয়া গান গেয়ে দিয়েছে নাকি? কেউ না জানুক, আমি তো জানি স্যার সবার, হ্যাঁ স্যার সবার, কারো একার হওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের সামারি। সামারি কি স্ক্রিনশট নেওয়া হয়েছে সবার? যারা অন্যান্য বই পড়ো, যারা আমার পেট ব্যাসে, তো সবাই আমাদের বুনোদল বই ফলো করে, এই ভিডিওটা যারা পরে দেখবে আফসোস করবে, জ্বলে পড়ে মরে সারখার হয়ে যাবে যে কেন আগে কিনলাম না, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও, তা অন্তত পড়াটা যদি একটু গন্ধটা কম লাগে। ঠিক আছে, এই যে অনেকে এখন বই কিনতেছো, বই কিনতেছো আর আফসোস, এসএমএ যে আফসোস করে, মানে বইয়ের কথা মানে বুনোদল কেনার কথা কি বলবে তার থেকে আফসোস বেশি, স্যার কেন জানলাম না আগে। এই যে এখন কোর্সে ভর্তি হচ্ছে, আজকেও ভর্তি হচ্ছে, জানো আজকে ভর্তি, অথবা আমাদের ভর্তির মেয়াদ শেষ, আজকেও ভর্তি হচ্ছে, তারপর আফসোস, স্যার কেন জানলাম না আগে স্যার। এই যে কেন জানলাম না। কি এটা, কি আসলো এটা, কি লেখা আছে এখানে? কি আসলো এটা? ফাজিলের দল, খালি উল্টা পাল্টা কথাবার্তা। আচ্ছা, বিদায় বেলা না, সময় ফুরিয়ে যাবে, প্রয়োজন শেষ হবে, সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। শুভ বিদায় ষষ্ঠ ব্যাচের আমার গান্ডুগান্ডি, আমার প্রিয় কলেজার টুকরা। আমার ভালোবাসা এবং সাপোর্ট তোমাদের জন্য সব সময়ের জন্য থাকবে। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, ব্যাড হ্যাবিট হচ্ছে এটাই,
যে আমি খুব যখন বিপদে পড়ি, খুব যখন আমার খারাপ লাগে, তখন আমার মুখে হাসি আসে। এইটা আমি কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, আবারও বলতেছি যে তোমাদের সাথে আমি খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। ষষ্ঠ ব্যাচের আমার প্রিয় অনেকজন আছো, তোমরা সবাই প্রিয়, আমার সবাই প্রিয়। তার মধ্যে অনেকেই আছো যাদের সাথে আমার একটু ভালোভাবে আমার কথা হয়েছে। দেখা যাচ্ছে যে রেগুলার যারা ক্লাস করে তাদের কথাটা বেশি বলবো। রেগুলার ক্লাস করে যারা, এরকম অনেকেই আছে যারা আজকের দিনে যারা উপস্থিত ছিল, তারা সবাই রেগুলার ক্লাস করে। এবং সবার সাথে আমার একটা একটা আন্তরিকতার জায়গা তৈরি হয়েছে। শুধু যে মেসেজ বা কলেজে কথা বলতে হবে বিষয়টা এরকম না। তোমরা যারা রেগুলার কমেন্ট করো তাদেরকেও আমি সবাইকে চিনি, তাদেরকে সবাইকে চিনি এবং আমার কাছে অনেক আপন মনে হয়। সেই জায়গা থেকে তোমাদের সাথে একটা লম্বা একটা জার্নি শেষ করলাম। আমি কথা দিচ্ছিলাম তোমাদের কোর্সটা সুন্দর করে শেষ করব, এবং আমি জানি না আমি কতটুকু পেরেছি, বাকিটা মূল্যায়ন করার দায়িত্ব তোমাদের। ঠিক আছে? তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি, কোনো কিন্তু কমতি দিই নাই। তোমরা দেখবা যে লাস্টের দিকে দেখো যে পাঞ্চুয়েশনে ক্লাস করতে যখন আসলাম, তখন আমাদের দিনে 3টা করে ক্লাস, তা আবার রাত্রে, কারণ দিনে ক্লাস নেওয়া যায় না, অনার্স স্টুডেন্টরা সবাই ব্যস্ত থাকে, আমি ফ্রি থাকলেও তোমরা পারবা না। এই জন্য রাত্রে ক্লাস নিলাম, 3টা করে ক্লাস নিলাম। এই সময় একটা করে ক্লাসের গুরুত্ব অনেক, মানে ওই টাইমটা যদি আমি না দিই তাহলে একটু আরাম পাই। তারপরে তোমাদের পাঞ্চুয়েশনে ক্লাস 2টা, সেখানে আমি দিছি 3টা, কারণ আমি নিজেই সন্তুষ্ট না, আরেকটা ক্লাস দেওয়া উচিত ছিল, সেখানে পরে আবার একটা দিলাম। তো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার। তো জানি না কতটুকু পেরেছি। এবং সাপোর্ট কিন্তু এখনো শেষ হয় নাই, পরীক্ষা অবধি তোমরা সাপোর্ট পাবা। সাজেশন টাজেশন আস্তে আস্তে যেগুলো আসবে সবই পাবা। ঠিক আছে? এই যে সিনোনিম অ্যান্টোনিমে যেটা বললাম যে চ্যালেঞ্জিং মেসেজ যেটা দিছি, ওইটা ওদের শেষ হলে তারপর তোমাদের দিব। তো এই হচ্ছে বিষয়। তো ওই যে জাকির হোসেন আইডি থেকে লিখছে, আমি স্যার সামনের বছর আবার ভর্তি হব রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। মানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে হচ্ছে পরিসংখ্যানটা আছে। তোমরা অনেকে জানো কিনা, আমাদের এখানে রাষ্ট্রবিজ্ঞান 3য় বর্ষের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাবজেক্টটা আছে। তো তোমরা যারা ভর্তি হতে চায় ওটাতে আবার ভর্তি হতে পারো। হুম। তো তোমাদের সাথে লম্বা একটা সময় কাটিয়েছি। আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি থাকবে, অবশ্যই থাকবে, কারণ কি, কথা তো আমিই বলি, তাই না? আর এই যে মোটামুটি আজকে কত নাম্বার লেকচার, আমি যদি 30 নাম্বার লেকচার ধরি, 30 নাম্বার লেকচারে কম করে ধরো 45 45 ঘন্টা কথা বলেছি। 30 লেকচারে কম করে 45 ঘন্টা টানা কথা বলেছি। 45 ঘন্টা। এক একটা ক্লাস 1 ঘন্টার নিচে না, আমাদের সবসময় 1.5 ঘন্টার উপরে। তো আমি ধরলাম 45 ঘন্টা। এই 45 ঘন্টা না হলে 40 তো ঘন্টা হবেই। সেই ক্ষেত্রে 40 ঘন্টা একটা মানুষ কথা বললে অবশ্যই কথার মধ্যে ভুল ত্রুটি থাকবেই। যে কাজ করে তারই ভুল হয়, যে কথা বলে তারই ভুল হয়, যে কিছুই করে না তার ভুল হয় না। তো আমার ভুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যদি কখনো আঘাত পেয়ে থাকো, দেখা যাচ্ছে যে একটা গ্রুপ মেনটেন করতে যে কোনো কারণে তোমাকে একটু বকা দিচ্ছি, এটা মনের মধ্যে রাখবা না। আমি কাউকে বকা দিলে সেটা আমি মনের মধ্যে নিজেও রাখি না, ওখানেই শেষ। ঠিক আছে না? এই যে ক্লাসের শুরুতে বললাম যে যে টেন্স এখনো করেনি সে কম্পালসারি ইংলিশে পাস করবে না বলে বকাচকা দিচ্ছি শেষ দিনেও। এটা কেন দিচ্ছি? এটা কিন্তু তোমাদের ভালোর জন্য দিচ্ছি। হ্যাঁ, তোমাদের ভালোর জন্যই, যাতে তোমরা ভালো করো। 9টা 15 বাজলে আপনার ক্লাসগুলো খুব মিস করবো। হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ আমরা একই টাইমে ক্লাস নিচ্ছি। দেখো, আমরা কিন্তু টাইম মেনটেন করে, আজকের দিনেও কিন্তু টাইম মেনটেন করেছি শেষ দিন। আমার খুব কম দিনই আছে যেখানে 5 মিনিট লেট হয়েছে। 2 থেকে 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে, তার উপরে হবে না ইনশাল্লাহ। কারণ আমি টাইম মেনটেন করতে পছন্দ করি। আমরা ক্লাসগুলো ওভাবেই শুরু করি, 5 মিনিট আগে শুরু করি, তো 5 মিনিট পরে না। যদি কোনো কারণে মনে করো যে 5 মিনিট দেরি হয়েছে, তাহলে ধরে নিবা স্যার প্রচন্ড পরিমাণ ব্যস্ত আছে যার জন্য 5 মিনিট দেরি হয়েছে, অথবা ল্যাপটপ সেট, ক্যামেরা সেট, বোর্ড সেট করতে যে দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি চেষ্টা করি আমার এরকমটা যাতে, হ্যাঁ, পরিসংখ্যানে অনেকে ভর্তি হয়ে বলছো, আমাদের পরিসংখ্যান ব্যাচ আছে, আমাদের নিবন্ধনে ব্যাচ আছে, নিবন্ধনে গণিত আমি নিজে নিচ্ছি। তামান্না খাতুন লিখেছে, স্যার প্রথম ব্যাচ থেকে আপনার সাথে আছি। হ্যাঁ তামান্না, তোমাকে আমি চিনি, তুমি প্রথম থেকে আছো এটা আমি জানি। তো হ্যাঁ, তোমাদের কোনো ভুল আমি দেখি না, তোমাদের কোনো ভুল আমার চোখে পড়েনি। যখন যেটা পেয়েছি তখন সেটা বকা দিচ্ছি। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের বিদায় বেলায়। এই যে বললাম সময় ফুরিয়ে যাবে, সময় ফুরিয়ে গেছে আমাদের, এবং প্রয়োজনও শেষ হবে। একটা টাইমে আমাকে প্রয়োজন হবে না তোমাদের, আমি এটাই চাই যে আমাকে যাতে তোমাদের প্রয়োজন না হোক। আমি যখন এসএসসি তে ছিলাম, আমি একটা কোচিং এ পড়তাম, আমাদের উপজেলা উপজেলা কোচিং সেন্টার, ওখানে ছিল হচ্ছে কোচিং সেন্টার নাম ছিল গোল্ডেন প্লাস কোচিং সেন্টার। তখনকার পরিচালক যিনি বক্তব্য দিলেন বিদায় অনুষ্ঠানে দাঁড়িয়ে, তখন বললেন যে আমি তোমাদেরকে আর এখানে দেখতে চাই না, আমি তোমাদের মুখ আর এই প্রতিষ্ঠান দেখতে চাই না।
এই কথা শোনার পরে সবাই তো আশ্চর্য হয়ে গেল, কেন এই কথা বললো স্যার, আঘাত দিয়ে কথা বিদায়ের সময়। তো পরে তিনি কথাটাকে আবার ব্যাখ্যা করলেন যে আমি তোমাদের মুখ এর জন্য দেখতে চাই না, আমি চাই না যে কেউ খারাপ করে আবার এই প্রতিষ্ঠানে আবার বেঁচে ভর্তি হওয়া, এই জন্য আমি তোমাদের মুখ দেখতে চাই না। তো আমিও সেম ওই কথাটা আমার খুব এখনো বাজে, যে আমিও বলতে চাই যে আমি আসলে তোমাদের এই ক্লাসে, অন্তত এই ক্লাসে কম্পালসারি ইংলিশ ক্লাসে আমি তোমাদের মুখ আর দেখতে চাই না, কখনোই না। তো হ্যাঁ, দেখতে চাইবো কখন, রাষ্ট্রবিজ্ঞান আছে, আমাদের নিবন্ধনের ব্যাচ আছে, আরো অন্যান্য ব্যাচ গুলো আসবে। এবং আমাদের বুনদল বই, শুধু মানে আমাদের কোর্স নিয়ে কেন বলছি, আমাদের বই, বই নিয়েও বলার অনেক কিছু আছে। বই তোমরা অলরেডি পড়েছো, সবাই জানো বই সম্পর্কে। বইটা অনেক কষ্ট করে শ্রম দিয়ে বানিয়েছি। যদি তোমার মনে হয় যে বইটা ভালো লাগছে, অবশ্যই জুনিয়রদেরকে বা ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবা, অবশ্যই নিজের জায়গা থেকে। তৌফিকা লিখছে অনলাইনে এত ভালো করে শেখা যায়, আপনার কোর্সে ভর্তি না হলে জানতাম না। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে, জানি না কতটুকু পেরেছি, তবে চেষ্টা করেছি, চেষ্টার কোনো কমতি ছিল না, চেষ্টার কোনো কমতি ছিল না। ঠিক আছে। তো এখানে দেখো আগামীকাল থেকে তোমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে সবগুলো রেকর্ড ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকাল, আগামীকাল পারবো কিনা আমি জানি না, তবে দু একের মধ্যে সবগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আগামীকালকে আমার একটা ব্যস্ততা আছে, আগামীকাল এবং পরশু। আচ্ছা, দিয়ে দিব তার মধ্যে ইনশাল্লাহ। আর এখন এই বিষয়টা একটু ফোকাস করি তোমাদের। এখন তোমাদের করণীয় কি, একটু করণীয় একটু অন্য কথা বলি। জাকির আইডি থেকে লিখছে, স্যার অনলাইনে বেস্ট টিচার আপনি, আপনার মতো করে কেউই পড়ায়নি, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা। আপনার ক্লাস করার জন্য কত আয়োজন করতাম, কত ক্লাস ফেলে ছেড়ে আসতাম 9টা 15তে আপনার ক্লাস করতে। হ্যাঁ, এরকমটা অনেক স্মৃতি তোমাদের সাথে আমার আছে। আচ্ছা, এইটার একটু কালারটা যদি চেঞ্জ করা যায় তাহলে তোমার ক্লিয়ার দেখা যাবে, একটু ওয়েট করো, ঘোলাটা দেখাচ্ছে এটার জন্য। কালারটা যদি চেঞ্জ করা যায় তাহলে হয়তো বা ক্লিয়ার দেখা যাইতে পারে আর কি। হয়তো বা এটাতে আসতে পারে। তো এখন তোমাদের করণীয় কি, করণীয় গুলো একটু দেখে নাও। সাদিয়া মিম লিখছে, স্যার ফার্স্ট থেকে যদি আপনার ক্লাস করতে পারতাম তাহলে হয়তো আর কোনো টেনশন থাকতো না, আপনার বইটা যে এত সুন্দরভাবে গোছানো, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ছাত্রছাত্রীদের আপনার কথা বলবো আপনার ক্লাসে ভর্তি হওয়ার জন্য, থ্যাংক ইউ, ভালোবাসা। আর এক নাম তানভীর স্যার, থ্যাংক ইউ শাহিদা। নুসরাত ফাতেমা লিখেছে, শুধু পড়ান না, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেন, আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইল। নুসরাত ফাতেমা, তোমরা খুবই সুন্দর সুন্দর লিখতেছো। জান্নাত লিখেছে, তারপরে সুলতানা লিখেছে, থ্যাংক ইউ। তো এখন এই জায়গাটা একটু দেখো যে তোমাদের আসলে এখন করণীয়টা কি আসলে। এখন করণীয়টা হচ্ছে যে তোমাদেরকে নিজেদের রুটিন তৈরি করতে, অলরেডি হয়ে গেছে আশা করি। এটা নিয়ে আমি প্রথম দিনই কথা বলতাম, যেদিন রুটিন দিয়ে দিছে সেদিন, কিন্তু আসলে নেট সমস্যার জন্য বা সে কারণে আর কি সেদিন কথা বলা হয় না, তোমরা জানো। তো এখন তোমাদের করণীয়টা কি হবে, করণীয় হচ্ছে যে নিজেদের রুটিন তৈরি করে ফেলা। আশা করি তোমরা এটা করে ফেলেছো, এবং অনিয়ম না করা, কোনো কিছুতে অনিয়ম করা যাবে না। অর্থাৎ তুমি আজকে একদিন পড়লা, কালকে বিয়ে অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে চলে গেলা, অনিয়ম করা যাবে না। ঠিক আছে, শিক্ষকের গাইডলাইন অনুসরণ করা, যে যে সাবজেক্ট পড়ায় সেই সাবজেক্টের শিক্ষকের গাইডলাইন মানতে হবে। এখন কম্পালসারি ইংলিশের জন্য তুমি যদি এখন বাংলা টিচার ফলো করো তাহলে তো হবে না। কম্পালসারি ইংলিশ বা ইংলিশের জন্য ইংলিশ টিচারকে ফলো করতে হবে। আবার ইংলিশ টিচার যে তোমার বাংলা সাবজেক্ট যে বলে দেবে, এটাও করা যাবে না। যে যে সাবজেক্ট পড়ায় ওনার সেই সাবজেক্টে ওনাকে ওনাকে গাইডলাইন হিসেবে মানতে হবে। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, নিজের শরীরের যত্ন নিবে, নিয়মিত ইবাদত করা, মন ভালো থাকে। নামাজ কালাম পড়লে মন ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ তোমার মনকে ফ্রেশ রাখে। এখন যারা অন্য ধর্মের আছে তাদের নিজেদের প্রার্থনা, নিজেদের ধর্মীয় বিষয়গুলো, কালচারগুলো অনুসরণ করবা। নিয়মিত সালাত আমাদের মনকে ভালো রাখে। আর বর্জনীয় কাজ যেগুলো, দেখো বর্জনীয় বিষয়গুলো যেগুলো কি কি। সাদিয়া মিম লিখছে, ফার্স্ট থেকে যদি আপনার ক্লাস করতে পারতাম, আচ্ছা এটাও করছি, ওকে। সঞ্জিদা লিখছে, স্যার অনেক ছাত্রছাত্রী আসবে কিন্তু তানভীর স্যার আমাদের কাছে একজন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এখন আর অন্য কারো ক্লাস ভাল লাগে না, আপনার ক্লাস করতে অভ্যাস হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আপনাকে সাতক্ষীরা আসার আমন্ত্রণ হলো ইনশাল্লাহ। কোনো জেলায় গেলে আমি ফেসবুকে জানিয়ে যাব, পোস্ট করে যাবো। আমার তো মনে থাকবে না তোমরা কে কোন জেলার, আমি হয়তো তোমাদের গ্রুপে পোস্ট করে যাব যে এখন আমি বগুড়াতে যাচ্ছি বা বগুড়াতে আছি। যদি কারো সময় সুযোগ হয় তোমরা দেখা করতে পারো আমার সাথে,
বুঝতে পেরেছো? যদি কারো সময় সুযোগ হয় দেখা করতে পারো। যদিও বা আমি এরকম কখনো পোস্ট দিয়ে কখনো কোথাও যাই নাই, কেমন যেন লাগে আমার কাছে। হ্যাঁ ভাইয়া, মানিকগঞ্জ আসার আমন্ত্রণ রইলো। ওই যে বললাম, কে কোন জায়গাটা তো মনে থাকবে না, তবে জানিয়ে যাব যদি কখনো সুযোগ হয়। এখন দেখো বর্জনীয় কাজগুলো কি, যে কাজগুলো তোমাকে করা যাবে না, হতাশ হওয়া যাবে না। পড়াশোনা অনেক বেশি, চাপ অনেক বেশি, মনে হয় যেন আমি পাশ করতে পারবো না, এবার না পরের বার দেবো পরীক্ষা, এরকম চিন্তা মাথার মধ্যে রাখা যাবে না। নামাজ পড়বা, যারা বাইরে আসছো, বাসা থেকে বাইরে মেসে বা হোস্টেলে আসো, মায়ের সাথে বাবার সাথে মাঝে মধ্যে কথা বলবা, মন ভালো হবে। অনলাইনে সময় দেওয়া বন্ধ, অনলাইনে সময় দেওয়া যাবে না। ক্লাস করতেছো ঠিক আছে, কিন্তু ইউটিউব, ফেসবুক, টিকটক, ব্লগ এগুলো করা যাবে না। অনেকে রিলস দেখে সময় পার করে, আমি জানি, বিশেষ করে মেয়েরা বেশি, মেয়েদের ব্যাড হ্যাবিট আছে, রিলস দেখে সময় নষ্ট করে। স্যার আপনি অনেক ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, অনেক পরিশ্রম করেন, এটা লিখছে আনান্না ইসলাম, থ্যাংক ইউ। আমার কমেন্টটা দেখলেন না, মিষ্টি ব্যানার্জি লিখছে সবার শেষে, শেষ বেলা আমার কমেন্টটা দেখলেন না। মিষ্টি, তুমি আমার পুরাতন, মানে পুরাতন মানে কি, অনেক আগে থেকে ভর্তি হয়ে আসছো তুমি আমার ব্যাচে, মিষ্টি ব্যানার্জি। হ্যাঁ, তো তোমার কমেন্ট এই তো পড়ে ফেললাম, মন খারাপ করো না, ঠিক আছে। বর্ণিতা নিশাদ কমেন্ট করেছে, ওকে। তারপর হচ্ছে শাকিল স্যার গাজীপুরে দাঁত রইলো, থ্যাংক ইউ। তো বর্জনের বিষয়গুলো দেখো, বাইরে ঘোরাঘুরি আড্ডাবাজি বন্ধ। ছেলেদের ক্ষেত্রে ব্যাড হ্যাবিট আছে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়, মেয়েরা আছে গ্রুপ বেঁধে ঘুরতে যায়। আর কি হাসাহাসি, মেয়েরা 5টা মেয়ে থাকলে মনে হচ্ছে গোটা দুনিয়া ওরা নিয়ে আছে। আড্ডাবাজি বন্ধ করতে হবে, অনলাইনে সময় দেওয়া বন্ধ করতে হবে, এক সাবজেক্ট বেশি সময় দেওয়া। মনে করতেছো এটা কঠিন সাবজেক্ট, এটা একটানা পড়তেছো পড়তেছো তো পড়তেছো পড়ছোই, শেষ করে উঠবা, এরকম চিন্তা ভাবনা বাদ দিতে হবে, ঠিক আছে। একটা সাবজেক্ট এখন 2 দিনের বেশি পড়ার সময় নাই, 2 দিনের বেশি পড়ার সময় নাই। যত কঠিন সাবজেক্ট হোক না কেন, 2 দিন পড়বা, 3 দিন পড়বা, ঠিক আছে, তারপর অন্য সাবজেক্ট ধরো। এখন 2 দিনে যদি সাবজেক্ট শেষ নাও হয় সমস্যা নাই, 50% তো হয়েছে, 30% হয়েছে, 70% হয়েছে, থাকুক ওইটা থাকুক, পরে সাবজেক্ট পড়ো। এইভাবে করে অন্তত পরীক্ষার আগে সবগুলা সাবজেক্টের অন্তপক্ষে 50, 60, 70%, 100% পড়লে খুব ভালো হয়। অন্তত পক্ষে সবগুলা যাতে তুমি টাচ করে রাখতে পারো। দেখা যাচ্ছে যে তুমি 5টা সাবজেক্ট পড়লা, 3টা সাবজেক্ট পড়লা না, ওই 3টা সাবজেক্ট পরীক্ষার সময় তোমার খুব কঠিন কষ্ট হয়ে যাবে, তোমার খুব টেনশন হবে, পরীক্ষা খারাপ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টই কমপক্ষে 60-70% পড়ে রাখার চেষ্টা করতে হবে, কমপক্ষে, বেশি পারলে তো আর ভালো হয়। এরপর হচ্ছে কি করতে হবে, এখানে কম করতে হবে, এখানে ড্যাশ ড্যাশ কম করতে হবে, মানে হচ্ছে ড্যাশ 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 কম করতে হবে, যেটা বলছি ওইটা ইশারায় যথেষ্ট, জ্ঞানীর জন্য ইশারায় যথেষ্ট। যেসব ব্যাড হ্যাবিট গুলো আছে এগুলো কম করতে হবে, ব্যাড হ্যাবিট যেগুলো আছে, ঠিক আছে। যারা রিলেশনের মধ্যে আছো সেটা কম করতে হবে, এখন প্রেম টেম কম করতে হবে, ঠিক আছে। উল্টা পাল্টা কাজ কম করতে হবে, আজে বাজে কাজ কম করতে হবে। এক কথায় তোমার খারাপ অভ্যাসগুলো, এখানকার সব যত খারাপ অভ্যাস আছে, এই খারাপ অভ্যাসগুলো এখন কম করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আজকের বিষয়। আশা করি লেখাটা ওইভাবে দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করলাম লেখা চেঞ্জ করে দেওয়া, কিন্তু লেখাগুলো হয়তো বড় করলে দেখতে পেতে, দেখি বড়, বড় করলে হয়তো দেখতে পেতে, একটু ওয়েট করো। আচ্ছা, এখন হয়তো বা ঠিকঠাক দেখতে পাচ্ছ, এখন ঠিকঠাক দেখা যাচ্ছে, হ্যাঁ। তো উল্টা পাল্টা আজে বাজে কাজ করা যাবে না। জামাইকে কি করব, ও ও বেচারাকে তো কিছু করা যাবে না, হ্যাঁ, ওরে তো কিছু করা যাবে না। তবে বুঝাইতে হবে যে আমার পরীক্ষা, আমার পড়া আছে, এইটা বলে একটু সময় নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তবে মাঝে মধ্যে সময় দিতে হবে, এমনই একদম না যে না, পড়াশোনা পরে, আগে জামাই, আগে বর, হ্যাঁ। আচ্ছা, ওকে, এখন লেখা মনে হয় ঠিকঠাক দেখা যাচ্ছে। তাহলে এই কয়টা জিনিস এখন করণীয় হতে হবে আর বর্জনীয় হতে হবে, এগুলা পরীক্ষার আগে অন্তত পক্ষে একদম ডাউন করে দিতে হবে, এই বর্জনীয় গুলা, এগুলো আবার রিস্ক করে দিতে হবে। এই সময় যত বেশি নামাজ কালাম পড়বা, দেখবে যে মন বেশি ভালো থাকছে। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে, যারা মুসলিম, যারা একটু ইবাদত বন্দেগী করো, পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাবা পরীক্ষার হলে যাওয়ার আগে। এখন 12টার সময়, 12টার সময় বা হচ্ছে যে 11:30টার সময়, বা অনেকেই আরো পরে বের হয় 12:30টার সময়, সেই ক্ষেত্রে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে যাবা, দেখবে যে খুব মনটা খুব ভালো লাগছে, ঠিক আছে। এটা করে যাবা। হ্যাঁ, জান্নাত সুন্দর লেগেছে। গ্রামারের সাজেশনের কথা কিছু বললেন না। গ্রামারের সাজেশন তোমরা তো, তোমাদেরকে তো ক্লাস যখন নিছি তখন বলে দিচ্ছি কোন টপিক গুলো আসবে গ্রামারের, ঠিক আছে। এরপরেও যখন আমরা চ্যালেঞ্জিং বেসে ক্লাস নিচ্ছি, চ্যালেঞ্জিং বেসে স্টুডেন্টরা যখন দাগায় ফেলবে, তখন ওদের থেকে চেয়ে নিয়ে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, ওদের থেকে চেয়ে তোমাদেরকে দিয়ে দিব, বুঝছো।
ওদের থেকে নিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। জামাই নিরীহ প্রাণী, হ্যাঁ। আচ্ছা, একটা কথা আছে জানো, যে ইংলিশে একটা ইয়ে আছে, যে একটা শব্দ আছে, সেটা হচ্ছে, তোমরা জানো কিনা, ইংলিশে একটা শব্দ, সেটা হচ্ছে হাজবেন্ডারি। মানে কি বলো তো? হাজবেন্ডারি মানে কি? অ্যানিম্যাল হাজবেন্ডারি। অ্যানিম্যাল, আচ্ছা লিখতে হবে কি? লিখতে হবে না, অ্যানিম্যাল হাজবেন্ডারি। অ্যানিম্যাল হাজবেন্ডারি শব্দটা হচ্ছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি শব্দ হচ্ছে গৃহপালিত পশু। গৃহপালিত বা গবাদি পশু, মানে গরু, হাঁস, মুরগি, এগুলাকে বলা হয় অ্যানিম্যাল হাজবেন্ডারি। তো এই যে অ্যানিমেল এবং হাজবেন্ড, দেখো দুটাই, দেখো এই শব্দটা কিন্তু আসলে হাজবেন্ডের জন্য প্রযোজ্য। এরা আসলে নিরীহ গবাদি পশু। হ্যাঁ, তো এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর অন্য কি বলবো আর, করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলা একটু অপেক্ষা করো। এটার স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা আমাদের গ্রুপে পোস্ট দিতে পারো। এটা এটা আসলে সবার জন্য আর কি দরকার। কৃষ্ণা মন্ডল, তোমার কমেন্ট দেখেছি কৃষ্ণা, সবার কমেন্ট দেখেছি। আচ্ছা, শারমিন লিখছে যে আমার দেখা ইংলিশের বেস্ট টিচার আপনি, থ্যাংক ইউ। সঞ্জিতা লেখছে, ধ্যাত, কানতে কানতে হেসে দিছে, এটা কোনো কথা সঞ্জিতা? হ্যাঁ, বিদায় বেলা আমরা কান্নাকাটি না করি, একটু হাসি মুখ থাকি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এটা স্ক্রিনশট নিয়ে তোমরা গ্রুপে পোস্ট করতে পারো। আর আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটার অনুভূতিও তোমরা গ্রুপে জানাতে পারো। আজকে আর তোমাদের থেকে সময় নিচ্ছি না, এখানে আমরা রাখছি। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ইনশাল্লাহ সবার সাথে কাটানোর সময়গুলো আমরা খুব এনজয় করেছি, এবং এইটা আমাদের আগামী দিনে মনে থাকবে, সময়গুলা, সুন্দর সময়গুলা। আর অবশ্যই ভালো থাকবে, এক কথায় শেষ, ভালো থাকবে।